হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রশ্ন ব্যাংক সলভিং সিরিজের পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের ওয়ান শট ক্লাস নিয়ে চলে আসলাম। তোমাদের সিয়াম ভাইয়া পড়াশোনা করতেছি রুয়েটে। তোমরা যারা আমার এই প্লে লিস্টের আগের ক্লাসগুলো করছো তারা জানো এই ভিডিওতে আমরা পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের প্রশ্ন ব্যাংকে যত টাইপের এমসিকিউ আছে সব টাইপের এমসিকিউ একদম বেসিক এবং থিওরি সহ তোমাকে কভার করে দিব, এবং একই সাথে এই অধ্যায়ে যত এমসিকিউ হ্যাকস, এমসিকিউ ট্রিক্স এবং হাতে ক্যালকুলেশন আছে সবকিছু তোমাকে খুব সুন্দর করে বোঝাই দিব। এই ক্লাসটা শেষে তোমার কাজ হবে ভাইয়া যা পড়াচ্ছে সেগুলো খুব সুন্দর করে নোট করা, এবং একই সাথে তোমার কাছে যেই প্রশ্ন ব্যাংকটা আছে ওই প্রশ্ন ব্যাংকটা সলভ করা। এই ক্লাসটা যদি তুমি একটু মনোযোগ দিয়ে করো তাহলে এই অধ্যায়ের যত এমসিকিউ আছে বা তোমার পরীক্ষায় যেই টাইপের এমসিকিউ আসুক না কেন সব এমসিকিউ পারবা, এবং হাতে ক্যালকুলেশন নিয়ে তোমার কোনো সমস্যা হবে না। তো চলো বাচ্চারা, খাতা কলম বের করো, ক্লাসটা অনেক মনোযোগ সহকারে করো, এবং ভাইয়া যেভাবে বলতেছে এই দুটো স্টেপ জাস্ট ফলো করো। ক্লাসটা খুব সুন্দর করে বোঝো, একটা শর্ট নোট তৈরি করো, তোমার কাছে যেই প্রশ্ন ব্যাংক আছে সেই প্রশ্ন ব্যাংকটা প্রথম থেকে শেষ পর্যন্ত সলভ করো, তাহলে তুমি তোমার স্বপ্নের যে কোনো ভার্সিটিতে ইনশাল্লাহ একটা সিট নিশ্চিত করতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো প্রথম এমসিকিউতে কি বলতেছে, 1 মিটার দীর্ঘ ও 10⁻² সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা তারকে 2 কেজি ওজন দ্বারা টানা হলো। তারটার দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করতে বলতেছে, এবং তারের ইয়ং এর গুণাঙ্ক ওয়াই এর মান দেওয়া আছে। তো আমরা কি জানি বলতো, হুকের সূত্র কি ছিল? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়নকে বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক কি? বিকৃতি। এটা আমাদের কার সূত্র ছিল? এটা আমাদের হুকের সূত্র ছিল, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এইখান থেকে আমরা লিখতে পারি সমানুপাতিক চিহ্নটা যদি আমরা উঠাই দিই তাহলে এখান থেকে ধ্রুবককে উঠাই দিয়ে আমরা একটা কি নিব? কনস্ট্যান্ট নিব। কি নিব? একটা। এই সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই দিই আমরা সমান বসাই দিই তাহলে এখানে আমাদের একটা ধ্রুবক নিতে হবে। কেমন? এখানে একটা ধ্রুবক নিতে হবে ইনটু বিকৃতি। তাহলে দেখো তো এখান থেকে আমরা ধ্রুবক সমান কি লিখতে পারবো? ধ্রুবক সমান লিখতে পারবো পীড়ন বাই বিকৃতি। পীড়ন বাই বিকৃতি। তাহলে আমরা কি দেখলাম? ধ্রুবক সমান লিখতে পারতেছি কি? পীড়ন বাই বিকৃতি। এখন পীড়ন কি বলতো? একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণে বল প্রযুক্ত হয় তাকে কি বলা হয়? পীড়ন। পীড়নকে আমরা পি দ্বারা প্রকাশ করি। পীড়নকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। পীড়ন পি, একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণে বল প্রযুক্ত হয়, অর্থাৎ এফ বাই এ, এটা আমাদের কি? পীড়ন। তাহলে বিকৃতি কি বলতো? একক দৈর্ঘ্যে যেই পরিবর্তন তাকে আমরা বলবো বিকৃতি। তো আমাদের পরিবর্তন যদি ডেল এল হয় তাহলে আমাদের বিকৃতি হবে ডেল এল বাই এল। বুঝছো কি? বিকৃতির সমান আমরা লিখতেছি ডেল এল বাই এল, অর্থাৎ একক দৈর্ঘ্যে যেটুকু পরিবর্তন হয়। মনে করো একটা প্রথমে তামার তারের দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, এবার তামার তারকে আমরা টেনে এইরকম লম্বা করছি। কেমন? তামার তারকে টেনে কি করছি? লম্বা করছি। করার ফলে তামার তারের এখন দৈর্ঘ্য হয়েছে স্মল এল। বুঝলা? তামার তারের আদি দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, তামার তারের উপর আমরা বল প্রয়োগ করছি, করার ফলে তামার তারের এখন যেই দৈর্ঘ্য সেটা হয়ে গেছে স্মল এল। তাহলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি কথা বলতো, দৈর্ঘ্য বৃদ্ধিকে যদি আমরা ডেল এল দ্বারা প্রকাশ করি, কি? দৈর্ঘ্য বৃদ্ধিকে যদি আমরা এরকম ডেল এল দ্বারা প্রকাশ করি তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির সমান কি লিখতে পারবো? বৃদ্ধি মানে কি বলতো? আমার প্রথমে কি ছিল এবং বল প্রয়োগ করার পরে কত হয়েছে এদের পার্থক্য। দেখো তো আমাদের বল প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্য কত হয়ে গেছে? স্মল এল না? মাইনাস আমাদের আদি দৈর্ঘ্য কত ছিল? ক্যাপিটাল এল। অর্থাৎ আমরা দৈর্ঘ্য পরিবর্তন সমান লিখতে পারবো ডেল এল, এল মাইনাস ক্যাপিটাল এল। বুঝছো? অর্থাৎ আমাদের তামার তারটার উপর বল প্রয়োগ করার আগে কত দৈর্ঘ্য ছিল সেইটা মাইনাস তামার তারটার উপর বল প্রয়োগ করার ফলে কত দৈর্ঘ্য হয়েছে সেইটা। এটা আমাদের কি? দৈর্ঘ্যের পরিবর্তন। বুঝছো? তাহলে ডেল এল কে আমরা বলবো দৈর্ঘ্যের পরিবর্তন, এবং এল আমাদের কি ছিল? আদি দৈর্ঘ্য। অর্থাৎ বিকৃতিকে আমরা বলতে পারি একক দৈর্ঘ্যের পরিবর্তনকে আমরা বলবো কি? বিকৃতি। তাহলে একক দৈর্ঘ্যের পরিবর্তনকে আমরা বলবো বিকৃতি। তাহলে ডেল এল সমান কি? স্মল এল মাইনাস ক্যাপিটাল। ওকে, তাহলে ডেল এল সমান কি? স্মল এল মাইনাস ক্যাপিটাল এল। এটা মনে রাখবা। তাহলে দেখো এখানে আমরা এখানে বসাই দিব। তাহলে এখানে আমরা কি দেখতেছি? ধ্রুবক সমান হবে কি? পীড়ন বাই বিকৃতি। অর্থাৎ পীড়ন বাই বিকৃতির অনুপাত একটা ধ্রুবক হবে। তো এই ধ্রুবকটা এক এক সময় এক এক রকম হবে। যখন আমাদের দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি হবে, অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাহলে আমাদের কি? দৈর্ঘ্য বিকৃতি, এবং ওইখানে যে পীড়নটা হবে সেটা দৈর্ঘ্য পীড়ন। তো আমাদের যদি এমন দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি হয় তখন এই ধ্রুবকের নাম হবে ইয়ং মডুলাস, যেটাকে আমরা কি বলি? ইয়ং মডুলাস। এটা আমরা ক্লাস 9-10 থেকে দেখে অভ্যস্ত। আবার বিষয়টা যদি এমন হয় যে কোনো আয়তনের আমরা পরিবর্তন করতেছি, কোনো আয়তনের উপর আমরা বল প্রয়োগ করে তার আয়তন পরিবর্তন করতেছি, তাহলে সেটাকে আমরা বলবো কি? আয়তন বিকৃতি। বিষয়টা যদি আয়তন বিকৃতি হয় এবং আয়তন পীড়ন হয় তাহলে তার
ধ্রুবককে বলবো তখন এই ধ্রুবকের মান হয়ে যাবে তখন কি বাল্ক মডুলাস। আয়তন বিকৃতিকে আমরা কি বলবো বাল্ক মডুলাস। এবার আমাদের যদি কিন্তন পীড়ন এবং কিন্তন বিকৃতি হয় তাহলে সেটা আমাদের হয়ে যাবে ইটা। বুঝছো? তাহলে আমাদের ধ্রুবকটা কখন কি হচ্ছে যখন দৈর্ঘ্য বিকৃতি এবং দৈর্ঘ্য পীড়ন তখন আমাদের কি ইয়ং মডুলাস। আর যখন আমাদের আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি তখন আমাদের কি হবে বাল্ক মডুলাস। বুঝছো না? তাহলে আমরা এইখান থেকে ধ্রুবকটা y সমান লিখবো যে পীড়ন দৈর্ঘ্য পীড়ন f বাই a ডিভাইডেড বাই বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি কি ছিল বলতো ডেল এল বাই এল। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো এই এলটা কি হবে আমাদের উপরে উঠে যাবে। তো এইখান থেকে আমরা লিখতে পারি f ইন্টু এল ডিভাইডেড বাই এ ডেল এল। বুঝছো? এটা আমাদের কি ইয়ং মডুলাস নির্ণয়ের সূত্র এফ এল বাই এ ডেল এল। এখন যদি আমাদের হয় আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত তখন তাদেরকে আমরা বলবো বাল্ক মডুলাস বা আয়তন গুণাঙ্ক। কি বলবো আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস। তো আয়তন গুণাঙ্ক সমান কি হবে উপরে আমার কি লিখতে হবে আয়তন পীড়ন। আয়তন পীড়ন আমাদের এফ বাই এ। আয়তন পীড়নকে আমরা এফ বাই এ দ্বারা লিখতে পারি এবং আয়তন বিকৃতি সমান আমরা কি লিখতে পারবো বলতো ডেল ভি ডিভাইডেড বাই ভি, তাই না? আমাদের দৈর্ঘ্য বিকৃতির সমান যদি ডেল এল বাই এল হয় তাহলে আয়তন বিকৃতির সমান আমরা চাইলেই ডেল ভি বাই ভি লিখতে পারবো। এখানে আমাদের ডেল ভিটা কি ডেল ভি হচ্ছে আমাদের আয়তনে কতটুকু পরিবর্তন হচ্ছে সেইটা। মনে করে একটা বস্তুর আয়তন প্রথমে ভি ছিল, এর উপর আমরা বল প্রয়োগ করছি, করে আয়তন বৃদ্ধি করছি। সেই বৃদ্ধিপ্রাপ্ত আয়তন যদি আমাদের স্মল ভি হয় এবং আদি আয়তন যদি বড় হাতের ভি হয় তাহলে ডেল ভি সমান লিখতে পারবো বৃদ্ধিকৃত আয়তন মাইনাস আদি আয়তন। আগেরটার মতোই সেম, যেমন আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি সমান ছিল দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে মাইনাস আদি দৈর্ঘ্য। তাহলে আমাদের আয়তন বিক্রিয়ত জাস্ট সেম, দৈর্ঘ্যের জায়গায় জাস্ট আয়তন আসবে। ক্লিয়ার না? চলো এবার এই এমসিকিউটা আমরা সলভ করি। দেখো তাহলে এই ম্যাথে কি কি দেওয়া আছে 1 মিটার দৈর্ঘ্য অর্থাৎ আমাদের এল দেওয়া আছে 1 মিটার, আদি দৈর্ঘ্য 1 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল কত a ইকুয়াল টু 10⁻² সেন্টিমিটার স্কয়ার, তাই না? তো ক্ষেত্রফলকে কি সেন্টিমিটারে রাখলে হবে? হবে না, আমরা এসআই এককে নিয়ে যাব। সেন্টিমিটারকে মিটার বানাইতে কি করতে হয় বলতো আমরা সেন্টিমিটারকে যদি মিটার বানাতে চাই তাহলে 10⁻² দ্বারা গুণ করতে হয়, তাই না? এবার তুমি যদি সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার বানাইতে চাও অর্থাৎ তোমার যদি এরকম সেন্টিমিটার স্কোয়ার থাকে একে যদি তুমি মিটার বানাইতে চাও বা মিটার স্কোয়ারে বানাইতে চাও তাহলে কি করতে হবে দেখো তো সেন্টিমিটারের উপরে স্কোয়ার করে দিবা, এই পাশে স্কোয়ার করে দিবা, তাহলে কত হবে আমাদের 10⁻⁴ মিটার স্কোয়ার। অর্থাৎ আমাদের সেন্টিমিটারকে মিটার করতে 10⁻² দ্বারা গুণ করতে হইতো। এবার সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার বানাইতে 10⁻⁴ দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো এইখানে 10⁻⁴ দ্বারা গুণ করে দাও, তাহলে 10⁻⁴ সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো তো 10⁻² আর 10⁻⁴ যোগ করলে কত হবে 10⁻⁶। এটা আমাদের কি বলতো ক্ষেত্রফল। এবং বস্তুটা কি দেওয়া আছে ভর দেওয়া আছে না? ভর মানে কি বলতো এম এর মান দেওয়া আছে কত কেজি 2 কেজি, ভরের মান দেওয়া আছে 2 কেজি। তো আমরা এফ সমান কি লিখতে পারবো বলতো এফ সমান আমরা এমজি লিখতে পারি, তাই না? তাহলে এফ সমান আমরা লিখতে পারবো এম মানে কত 2, জি এর মান কত 9.8, তাহলে 9.8 কে 2 দ্বারা গুণ করলে কত হয় 19.6 নিউটন। তাহলে আমরা পেয়ে গেলাম এফও দেওয়া আছে। এবং প্রশ্নে ইয়ং মডুলাস বলে দিছে না, ইয়ং মডুলাস ওয়াই এর মান কত 2 গুণন 10⁻11, তাই না? ইয়ং মডুলাস ওয়াই 2 গুণন 10⁻11 দেওয়া আছে। কোশ্চেনে তোমাকে বলতেছে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি। তো দৈর্ঘ্য বৃদ্ধি আমরা কি দেখলাম বলতো ডেল এল ছিল, তাই না? তার মানে ডেল এল এর মান নির্ণয় করতে বলতেছে। তো আমরা কি জানি y ইকুয়াল টু এফ ইন্টু এল ডিভাইডেড বাই এ ডেল এল, তাই না? তাহলে আমার কার মান বের করতে বলতেছে ডেল এল অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি কত। আমার ডেল এলটা কি ছিল দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে ডেল এল এর মান বের করব। তাহলে এইখান থেকে আমরা ডেল এল সমান লিখতে পারবো এফ ক্রস এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই। জাস্ট এবার কি করবা মান বসাই দিবা। দেখো তো এফ এর মান কত 19.6 ইন্টু তারটির আদি দৈর্ঘ্য এল এর মান কত ছিল 1 মিটার এবং ক্ষেত্রফল কত আমরা বের করছি দেখো তো 10⁻⁶ ইন্টু আমাদের ইয়ং মডুলাস কত 2 গুণন 10⁻11। এই ক্যালকুলেশন আশা করি তোমরা পারবা। এই ক্যালকুলেশন পারবা না ভাইয়া কিভাবে করবা? প্রথমে পাওয়ারের ক্যালকুলেশন করবা। দেখো 10⁻⁶ আর 11 যোগ করলে কত হবে 10⁵, নিচে হবে তাহলে 10⁵। বুঝছো 10⁻⁶ আর 10⁻11 যদি যোগ করি তাহলে কি হবে 10⁵। কিসের জন্য যোগ করলাম? যদি আমাদের গুণ আকারে থাকে তাহলে পাওয়ার কি হয় যোগ হয়, আর ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, এটা আমরা জানি। ইন্টু দেখো এবার কি করবা এই 2 দ্বারা 19.6 কে কাটলে কত হবে বলতো 9.8 হবে। তাহলে উপরে আমাদের থাকতেছে 9.8 আর নিচে 1,
তাহলে আমাদের উপরে 9.8, নিচে 10⁵ একে যদি আমরা একটু সুন্দর করে লিখতে চাই তাহলে 9.8 10⁵কে আমরা কি করব উপরে উঠাই দিব। তাহলে কি লিখতে হবে বলো তো 10⁻⁵। বুঝছো 10⁵কে আমরা কি করলাম উপরে উঠাই দিলাম, তাহলে +5টা উপরে দিলে কি হবে -5। তাহলে অ্যান্সার আমাদের কত 9.8 গুণন 10⁻⁵ মিটার, তাই না? দেখো তো এটাকে আমাদের অপশানে আছে 9.8 গুণন 10⁻⁵ মিটার, হ্যাঁ আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে এ নাম্বার, বুঝছো না? চলো নেক্সট দেখো 1 মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে। তারের ইয়ং মডুলাস দেওয়া আছে, তো কি কি দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিই। কেমন, এখানে আমাদের দেওয়া আছে কি ক্ষেত্রফল কত 1 মিলিমিটার। দেখো আমাদের এইখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার। তো বলো তো আমরা মিলিমিটারকে 1 মিলিমিটারকে যদি মিটার বানাইতাম তাহলে কি করতে হতো 10⁻³ দ্বারা গুণ করতে হতো। এবার তুমি মিলিমিটার স্কোয়ারকে কি বানাবা মিটার স্কোয়ার বানাবা, তাহলে কি করতে হবে 10⁻, কত দ্বারা গুণ করতে হবে দেখো তো 10⁻⁶ দ্বারা গুণ করতে হবে, তাই না? তার মানে মিলিমিটার স্কোয়ারকে আমরা মিটার স্কোয়ার বানাতে চাইলে 10⁻⁶ দ্বারা গুণ করতে হয়। তো একে 10⁻⁶ দ্বারা গুণ করলে যেটা হবে সেটা আমাদের মিটার স্কোয়ার। এটা আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে। আর কি দেওয়া আছে বলতেছে তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করতে, তার মানে কি করতে হবে তোমার তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করতে হবে। আমাদের ডেল এল কি ছিল বলতো দৈর্ঘ্য বৃদ্ধি, ডেল এল কি ছিল দৈর্ঘ্য বৃদ্ধি। তোমার কোশ্চেনে কি বলতেছে তারের দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে 1% বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে কি ডেল এল সমান হবে তারের দৈর্ঘ্য কি করবা 1% বৃদ্ধি করবা। কার 1%? তারের আদি দৈর্ঘ্যের 1%, অর্থাৎ ডেল এল এর মান হবে এল ইন্টু 1%। বুঝছো, আমাদের কোশ্চেনে বলে দিছে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে 1%। তো আমরা কি জানি দৈর্ঘ্য বৃদ্ধি কি ছিল আমাদের ডেল এল না, দৈর্ঘ্য বৃদ্ধি ডেল এল। কোশ্চেনে বলে দিছে দৈর্ঘ্য বৃদ্ধি 1% হইতে হবে। কার 1%? আদি দৈর্ঘ্যের 1%, তার মানে ডেল এল সমান লিখতে পারবো এল এর 1%। তো পার্সেন্টকে এখন উঠাই দাও, তাহলে কি হবে পার্সেন্ট উঠাই দিলে L/100, ঠিক আছে না? এটা আমাদের কার মান, এটা আমাদের ডেল এল এর মান। এবং দেখো তো কোশ্চেনে ওয়াই এর মান কত দেওয়া আছে, কোশ্চেনে ওয়াই এর মান দেওয়া আছে 1 গুণন 10⁻11 এটা দেওয়া আছে। এবং আমাকে বলতেছে যে কত বল প্রয়োগ করতে হবে, এফ এর মান বের করো। তো আমরা কি জানি ইয়ং মডুলাস ওয়াই ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ ডেল এল। কেমন, তাহলে কি আমাদের এ ডেল এল আমাদের কি বের করতে হবে এফ বের করতে হবে। তাহলে আমরা এইখান থেকে এফ সমান কি লিখতে পারি দেখো তো এই দুটা এই পাশে গুণ হবে, তাহলে ওয়াই ইন্টু এ ইন্টু ডেল এল ডিভাইডেড বাই এল, তাই না? এবার কি করবা জাস্ট মান বসাই দিবা, দেখো ওয়াই এর মান কত 10⁻11 ইন্টু এ ক্ষেত্রফল কত ছিল দেখো তো 10⁻⁶, ক্ষেত্রফল কত 10⁻⁶ ইন্টু ডেল এল, ডেল এল মানে দৈর্ঘ্য বৃদ্ধি কত কোশ্চেনে বলে দিচ্ছে 1%, অর্থাৎ ডেল এল এর মান এল এর 1%। তাহলে ডেল এল আমরা বের করছি L/100 ডিভাইডেড বাই এল এর মান, তাই না? এবার কি করবা উপরে এল নিচে এল মোকাবিলা করে দাও। এই দেখো তো এবার আমরা কি করব কাটাকাটি করব। এই 1/100 আছে না, 100টা আমরা কি আসবে এই 1/100 কে আমরা কিভাবে লিখতে পারি বলো তো, চাইলে এইভাবে লিখতে পারবো, তাই না? 10⁻11 10⁻⁻6। তো এই 1/100 কে আমরা কি লিখতে পারি বলো তো 1/100 কে 10⁻2 এটা লিখতে পারবো, তাই না? 1/100 কে আমরা চাইলে 10⁻2 লিখতে পারি। তো এই 1/100 কে আমরা 10⁻2 লিখলাম। এবার কি করবো জাস্ট পাওয়ারগুলা কি করবা পাওয়ারগুলা জাস্ট যোগ করে দিবা। তো পাওয়ারগুলো যোগ করে দেখো 11 -6 10 এর পাওয়ার কত 11 -6 -2, তার মানে তিনটা পাওয়ার যোগ করে দিলাম, দিলে কত হয় দেখো তো 10⁻6 - 2 8, 11 থেকে 8 বাদ দিলে কত হয় আমাদের 3, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 10⁻³ নিউটন। বুঝছো, দেখো এই অধ্যায়ের প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ। ফিজিক্স আসলে অনেক ইজি, কেমন তোমাদের অনেকের কাছে কঠিন লাগে কারণ তোমরা ফিজিক্স ভুলভাবে পড়ো, তোমরা মুখস্থ করার চেষ্টা করো না বুঝে, বা একটা ম্যাথ করার সময় যে চিন্তা করা হয়তো বা এই ম্যাথ এইভাবেই করতে হবে সলিউশন দেখে জাস্ট করে ফেলা, তাহলে কিন্তু হবে না। কোনো ম্যাথ তোমার সলিউশন দেখে করলে কিন্তু সেটা রং হয়, তোমার জাস্ট সেটা যে গাধা খাটনি করা হবে, কেমন? তো কোনো কিছু সলিউশন দেখে করার চেষ্টা করবে না, নিজে নিজে আগে চিন্তা করবে। তোমার থিঙ্কিং পাওয়ারকে বাড়াইতে হবে, তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিকে বাড়াইতে হবে, তবেই তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। নাহলে কিন্তু হুবহু যে কোশ্চিন আসবে এমন না, এখানে দেওয়া আছে তোমার 1% বৃদ্ধি করতে হবে। পরীক্ষায় তোমাকে যদি কোশ্চিন আসে তোমার 10% বৃদ্ধি করতে হবে, এই মানগুলা চেঞ্জ করে দেওয়া আছে, সেইটা যদি তুমি না পারো তাহলে তো হবে না। সেটা পারার জন্য কি করতে হবে তোমার এভাবে বুঝে বুঝে করতে হবে, আর হাতে ক্যালকুলেশনটা তোমার একটু ভালো করতে হবে। মূলত ভার্সিটির জন্য
জিএসটি আর ইউ এই দুটার জন্য হাতে ক্যালকুলেশনে তোমাকে একটু এক্সপার্ট হইতে হবে। দেখো এই ম্যাথ একদম কিন্তু সহজ, জাস্ট সূত্রের ম্যাথ। তুমিও জানো এই ম্যাথটা এইভাবে করতে হবে, তুমি এই পর্যন্ত হয়তো করতে পারবা, কিন্তু এরপরে যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশন দেখেই তুমি ভয় পাইতে এতদিন, এই ক্যালকুলেশন দেখেই ভয় পাইতা বা রেখে আসতে পরীক্ষায়, ভাবতা যে এত বড় ক্যালকুলেশন কেমনে করবা, এই জন্য অনেক সহজ কোশ্চিন রেখে আসতে হয়তো। অথবা টাইম ম্যানেজমেন্ট তোমরা অনেকেই করতে পারো না, তো টাইম ম্যানেজমেন্টের জন্য তোমার অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, আর বাসায় বসে তোমাকে এক্সাম দিতে হবে, তাহলে টাইম ম্যানেজমেন্ট ভালো করে করতে পারবা। বুঝছো না? তো দেখো তো 10⁻³ আমার কি অপশানে আছে? হ্যাঁ আছে। কোথায় আছে? সি নম্বরে আছে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি বলতেছে। 10 সেন্টিমিটার লম্বা ও 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা তামা একটা লোহার তারকে জোড়া লাগিয়ে দৈর্ঘ্য 20 সেন্টিমিটার করা হলো। বুঝছো? 10 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা লোহা এবং তামার তারকে জোড়া লাগাইছে, দুইটা লাগাইলে কি হয়েছে, দৈর্ঘ্য 20 সেন্টিমিটার করা হলো। জোড়া তারটার উপর বল প্রয়োগ করে বিকৃতি ঘটানো হইল। যদি লোহার ইয়ং এর গুণাঙ্ক তামার দ্বিগুণ হয়, লোহার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত? বুঝছো কি বলতেছে? যদি লোহার ইয়ং এর গুণাঙ্ক তামার ইয়ং এর গুণাঙ্কের দ্বিগুণ হয়, তাহলে লোহার দৈর্ঘ্য বিকৃতির অনুপাত কত, এটা বের করতে বলতেছে। বুঝছো কোশ্চিন যে কি দেওয়া আছে? দুইটা তার যাদের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ সমান, একটা তামা আর একটা কি লোহা, তামা এবং লোহার তারকে আমরা একত্রে জোড়া লাগাইছি, লাগানোর পরে এদের উপরে একটা বল প্রয়োগ করছে, ঠিক আছে। এরপর বলতেছে লোহার ইয়ং এর গুণাঙ্ক যদি তোমার তামার ইয়ং এর গুণাঙ্কের দ্বিগুণ হয়, তাহলে তোমার দৈর্ঘ্য বিকৃতির অনুপাত কত, এইটা বের করতে হবে। তো চলো দেখি কোশ্চেন আমার কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই। ওকে, দেখো আমার এবার কোশ্চেনে দেওয়া আছে কি, লোহার আমাদের কি দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না? তো লোহার দৈর্ঘ্য LF সমান ধরে নিলাম 10 সেন্টিমিটার, এবং লোহার কি দেওয়া আছে, আমার লোহার ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ লোহার আমাদের RF দেওয়া আছে কত, 0.5 সেন্টিমিটার, তাই না? এবং একই সাথে আমার কি তামার দৈর্ঘ্য এবং তামার ব্যাসও সেম, অর্থাৎ আমার লোহার দৈর্ঘ্য এবং লোহার ব্যাসার্ধ যা, তামার দৈর্ঘ্য সেম এবং তামার ব্যাসও আমাদের কি সেম। বুঝছো? এবার তোমার কোশ্চিনে বলে দিছে যে কি হবে, লোহার ইয়ং এর গুণাঙ্ক, অর্থাৎ লোহার ইয়ং এর গুণাঙ্ক আমরা যদি YF ধরি, লোহার ইয়ং এর গুণাঙ্ক হবে কি আমাদের তামার ইয়ং এর গুণাঙ্কের দ্বিগুণ। বুঝছো? লোহার ইয়ং এর গুণাঙ্ক হবে আমাদের তামার যে ইয়ং এর গুণাঙ্ক হবে তার দ্বিগুণ। বুঝলা? YC যদি তামার গুণাঙ্ক হয়, তাহলে লোহার ইয়ং এর গুণাঙ্ক হবে তামার গুণাঙ্কের দ্বিগুণ। কোশ্চেনে বলে দিয়েছে দুইটার উপর সমান পরিমাণে বল প্রয়োগ করতেছে। তো আমরা Y সমান কি জানি, দেখো তো এখন Y ইকুয়াল টু কি জানি, FL/A del L, তাই না? Y সমান লিখতে পারি FL/A del L। এইখান থেকে আমরা যদি লিখতে চাই YF ডিভাইডেড বাই YC, YF/YC সমান কি লিখতে পারবো বলতো? আমরা এই ধরনের অনুপাতে একটা সূত্র থেকে ওই সূত্রের অনুপাত কনভার্ট করা শিখছি না, কিভাবে Y সাথে F এর সম্পর্ক কি সমানুপাতিক, অর্থাৎ YF উপরে থাকলে আমাদের FF কি হবে, উপরে হবে, এবং YC যদি নিচে থাকে তাহলে আমাদের FC কি হবে, নিচে হবে, ইনটু দেখো আমাদের L যদি উপরে থাকে, দেখো Y সাথে L এর সম্পর্ক কি সমানুপাতিক না, তাহলে YF উপরে থাকলে আমাদের LF কি হবে, উপরে হবে, এবং LC আমাদের কি হবে, নিচে হবে, তাই না? YC নিচে আছে এই জন্য LC নিচে। Y এর সাথে এর সম্পর্ক কি দেখো তো, ব্যস্তানুপাতিক না, তার মানে YF উপরে থাকলে আমার AF কোথায় আসবে, নিচে আসবে। YC নিচে থাকলে আমাদের AC কোথায় যাবে, উপরে যাবে। বুঝতেছো কি যে সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক দ্বারা আমরা এরকম আমরা সূত্রের অনুপাত বের করি, কেমন? তোমরা চাইলে এটা সূত্র থেকেও লিখতে পারো, যে কিভাবে লিখবা, YF ইকুয়াল টু FF LF AL del L, এটা 1 নাম্বার ইকুয়েশন দিবা, আবার YC সমান কি হবে সেটা লিখবা, লিখে 1 কে 2 দ্বারা ভাগ দিবা, তাহলে এটা পেয়ে যাবা। তো আমাদের এত টাইম নেই, তো এই কনভার্টটা আমাদের শিখতে হবে, খুবই সহজ। দেখো যদি দেখি আমরা মেন সূত্র থেকে দেখব, যার সাথে যার সমানুপাতিক সম্পর্ক, এইখানেও তার সাথে তার সমানুপাতিক সম্পর্ক রাখবো, যার সাথে যার ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই অনুপাতে এসে আমরা ব্যস্তানুপাতিক রাখবো। বুঝছো? তাহলে দেখো তো Y এর সাথে del L এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, তাহলে YF নিচে হইলে আমাদের কি হবে বলতো, del LF কোথায় আসবে, নিচে আসবে, এবং YC যদি নিচে থাকে তাহলে উপরে কি হবে আমাদের del LC। বুঝছো কি? তাহলে আমাদের দেখো তো এখন এইখান থেকে আমরা কি দেখলাম, যে LF আর LC এর মান কি সেম না, তাহলে এইখান থেকে আমরা কি LF এবং LC কাটতে পারবো? হ্যাঁ, কারণ আমাদের কি জানি, তার দুটার দৈর্ঘ্য সমান, এবং দেখো তার দুটার কি সমান, আমাদের প্রযুক্ত বলের পরিমাণ কি সমান, এবং তার দুটার কি ব্যাসার্ধ যদি সমান হয়, তাহলে তার দুটার ক্ষেত্রফল কি সমান হবে। তাহলে এখান থেকে আসলে থাকতেছে কি বলতো, YF এবং YC ইকুয়াল টু থাকতেছে del LC বাই del LF। বুঝছো?
থাকতেছে ডেল এল সি বাই ডেল এল এফ। এখন দেখো তো আমাদের ওয়াই এফ বাই ওয়াই সির মান দেওয়া আছে না কোশ্চিনে, ওয়াই এফ বাই ওয়াই সির মান দেখো কত, দেখো তো এখানে কি বলে দিছে, এখান থেকে আমরা ওয়াই এফ বাই ওয়াই সি সমান কত লিখতে পারবো, 2, তাই না? তাহলে এখানে ওয়াই এফ বাই ওয়াই সির মান বসাই দাও, 2 ইকুয়াল টু ডেল এল সি ডিভাইডেড বাই ডেল এল এফ। দেখো তো প্রশ্ন আবার কি চাইছে, অনুপাত চাইছে, তাই না? তাহলে আমাদের এখানে লিখতে হবে কার কার অনুপাত চাইছে, ডেল এল এফ এবং ডেল এফ সি। তাই এখান থেকে আমরা কি লিখতে পারবো বলো তো, ডেল এল এফ ইস টু ডেল এল সি সমান কত আমাদের 1:2। বুঝছো কি হইলো, ডেল এল এফ এবং ডেল সি এর অনুপাত লিখতেছি, তাহলে নিচে কত আছে 1, তাহলে আমরা লিখতে পারবো এখানে 1:2 হবে। অর্থাৎ লোহার এবং তামার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত হবে 1:2। দেখো তো কোশ্চিন আমাদের কি 1:2 আছে, হ্যাঁ আছে। কোন নাম্বারে আছে, ডি নাম্বার। বুঝছো কি, সব ম্যাথ দেখো এই অধ্যায়ের সব ম্যাথ আমাদের সেম কনসেপ্টের, জাস্ট ক্যালকুলেশনটা একটু বড় হয়, কিন্তু এই ক্যালকুলেশন আরো সহজ কারণ এখানে পাওয়ার থাকে। ওকে, তো এইভাবে বুঝে বুঝে করো, এই অধ্যায় থেকে যেই প্রশ্ন আসুক না কেন পারবা। পরের কোশ্চেন দেখো তো, নিচের কোনটির মাত্রা নেই। তো কোনটার মাত্রা নাই বলো তো, কেমনে বুঝবা? মনে রাখবা দুইটা সমজাতীয় রাশির অনুপাত যখন হয় তখন তাদের কোনো মাত্রা থাকে না। কি, দুইটা সমজাতীয় অনুপাত হইলে সেটার মাত্রা থাকে না। তো দেখো তো এইগুলোর মধ্যে পীড়ন, বিকৃতি, চাপ, এগুলোর মধ্যে কোনটা দুটো সমজাতীয় অনুপাত? পীড়ন, পি সমান আমরা কি জানি বলতো, পীড়ন পি সমান কি এফ বাই এ। এফ আর এ দুটো কি সমজাতীয় রাশি? এফ আমাদের বল, এ কি ক্ষেত্রফল, তার মানে এই দুটো আমাদের সমজাতীয় রাশি না, অর্থাৎ এর একটা কি থাকবে, এর একক থাকবে, তাই না? এর একক থাকবে। তারপর দেখো তো বিকৃতি, বিকৃতি তাই না, বিকৃতি সমান আমরা কি লিখতাম বলতো, উপরে কি আমাদের দৈর্ঘ্য পরিবর্তন, উপরে কি ছিল দৈর্ঘ্য পরিবর্তন আর নিচে আদি দৈর্ঘ্য, তাহলে উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য। তাহলে দেখো তো দুটো সমজাতীয় রাশি না, উপরেও দৈর্ঘ্যের একক নিচেও দৈর্ঘ্যের একক। ধরে নিলাম উপরে যদি মিটার হয় নিচেও মিটার, মিটার মিটার কাটলে কি এই যে কোন একক পাবো আমরা, পাবো না। তাহলে কি বুঝলাম আমরা, যে দুটো সমজাতীয় রাশির অনুপাত যেটা তার কি থাকে না, একক থাকে না। বিকৃতি দুইটা সমজাতীয় রাশির অনুপাত, তাই বিকৃতির কোনো একক নেই। এইরকম অনেকগুলো এমসিকিউ আছে, দেখবা যে কোনটার একক নেই। তোমাদের যেগুলো দেখবা যেই রাশিগুলা দুইটা সমজাতীয় রাশির অনুপাত তাদের কোনো কি থাকে না, একক থাকে না। পরের কোশ্চেন, দুটো সমান তারের দৈর্ঘ্য এ ও বি যাদের ব্যাস দেওয়া আছে 10⁻³ মিটার এবং 4 গুণন 10⁻³ মিটার, উভয় তারকে সমান বলে টানলে এ এর দৈর্ঘ্য বৃদ্ধি বি এর দৈর্ঘ্য বৃদ্ধির কি হবে 4 গুণ। এ ও বি এর ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্কের তুলনা করো। এই টাইপের মত আমরা একটু আগে করছি না, জাস্ট এখানে মান ভিন্ন করে দিছে, থিওরি সেম সূত্র সেম। কি দেওয়া আছে, দুইটা তার দেওয়া আছে, কেমন দুইটা তার দেওয়া আছে এ এবং বি, যাদের কি বলতেছে সমান বল, যাদের কি সমান বল সমান, যাদের মধ্যে বলে দিচ্ছে বল সমান। ওকে, মনে রাখবা যাদের মধ্যে প্রযুক্ত বল সমান, এবং কি বলে দিচ্ছে তার দুইটা সমান দৈর্ঘ্যের, অর্থাৎ আবার বলতে পারি যে কি দৈর্ঘ্য সমান, আমাদের বল সমান এবং একই সাথে কি সমান দৈর্ঘ্য সমান। এবার বলে দিচ্ছে এ এবং বি এর ব্যাস দেওয়া আছে, এ তারের কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে না, ব্যাস কত দেখো তো, ব্যাস যদি দেওয়া থাকে আমরা যদি ব্যাসার্ধ বের করতে চাই তাহলে কি করতে হয়, দুই দ্বারা ভাগ দিতে হয়। তো দুই দ্বারা ভাগ দিলে কত হবে 10⁻³ ওকে, এটা আমাদের এ তারের ব্যাস। এবং একই সাথে আমরা বি তারের ব্যাসার্ধ বের করব। বি তারের ব্যাস কত দেওয়া আছে 4 গুণন 10⁻³, তাহলে ব্যাসার্ধ কত হবে 2 গুণন 10⁻³ ওকে, এটা আমাদের ব্যাস, এ তারের ব্যাসার্ধ, এটা বি তারের ব্যাসার্ধ। আর কি দেওয়া আছে যে এ এর দৈর্ঘ্য বৃদ্ধি বি এর দৈর্ঘ্য বৃদ্ধির কি হয় 4 গুণ, মানে এ এর দৈর্ঘ্য বৃদ্ধি যেটা, তো এ এর দৈর্ঘ্য বৃদ্ধি যদি আমরা ধরে নেই ডেল এল এফ, তো এইটার মান হবে আমাদের বি এর দৈর্ঘ্য বৃদ্ধি এর 4 গুণ। অর্থাৎ বি এর দৈর্ঘ্য যদি ডেল এল বি হয় তাহলে এইটার 4 গুণ হবে আমাদের এ এর দৈর্ঘ্য বৃদ্ধি। বুঝছো, কোশ্চেনে বলে দিছে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধির মান হবে বি তারের দৈর্ঘ্য বৃদ্ধির 4 গুণ। তো চলো এবার আমরা বের করি, আমরা ওয়াই সমান কি জানি বলতো, ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ ডেল এল, তাই না? এখান থেকে আবার আমরা সেম সূত্র নিয়ে আসবো, আগের সূত্রে দেখো। তাহলে এইখান থেকে আমরা যদি লিখতে চাই যে ওয়াই এ বাই ওয়াই বি, ওয়াই এ বাই ওয়াই বি, তাহলে কি হবে বলতো, ওয়াই এর সাথে এফ এর সম্পর্ক এল এর সম্পর্ক কি সমানুপাতিক, অর্থাৎ তাহলে ওয়াই এ উপরে থাকলে এফ এ এবং এ কি হবে উপরে হবে, তাই না? এবং ওয়াই বি নিচে আছে, এই জন্য এফ বি এবং এল বি কি হবে নিচে হবে। বুঝছো, এবং দেখো তো ওয়াই এর সাথে এ এবং ডেল এল এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, তাইলে ওয়াই এ যদি উপরে থাকে তাহলে এ এ এবং ডেল এল এ কি হবে নিচে আসবে। তাহলে এখান থেকে লিখতে পারবো এ এ এবং ডেল এল এ নিচে, তাই না? এবং ওয়াই বি নিচে থাকলে আমাদের এ বি এবং ডেল এল বি উপরে, কেমন? তো কোশ্চিনে এবার আমার কি বলে দিছে বলতো,
তার দুটার কি বল সমান, অর্থাৎ এই দুটা এফ এ এবং এফ বির পরিমাণ সমান, সমান হলে আমরা কাটতে পারি। তার দুটার কি সমান, দৈর্ঘ্য সমান, তাহলে এল এ এবং এল বির মান সমান, এই দুটাও কাটলাম। এবার কি বলতেছে দেখো তো, এবার আমরা মান বসাই দেবো। এবার কি করব, মান বসাই দেব। দেখো তো এইখান থেকে আমরা কি লিখতে পারবো, এইখান থেকে আমরা ডেল এল বি বাই ডেল এল এ, এটা সমান কি লিখতে পারবো বলো তো, 1/4, তাই না? ডেল এল বি বাই ডেল এ সমান কি লিখতে পারবো, 1/4। এবং তারের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি দেখো তো, তারের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, পাই আর স্কোয়ার, তাই না? তারের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, পাই আর স্কোয়ার। তো দেখো এবার আমরা কি করব, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা বসাই দিবা। তো এখানে দেখো এবি আছে, এবি হলে কি হবে, পাই আর বির উপর স্কোয়ার, তাই না? তারের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পাই আর স্কোয়ার। এবং দেখো তো আমাদের এল বি এবং এল এ এর মান কত ছিল, 1/4। তো এল বি এবং এল এ এর জায়গায় বসাই দিবা 1/4। এবং নিচে দেখো এ তারের ক্ষেত্রফল কি হবে, এ তারের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাই না? আর এর উপর স্কোয়ার, পাই পাই কাটো। ওকে, এবার জাস্ট মান বসাই দাও। দেখো তো আমাদের আরবির মান কত ছিল, 2 গুণন 10⁻³ তাহলে 2 গুণন 10⁻³ ডিভাইডেড বাই আর এর মান কত দেখো তো, 10⁻³/2, এই দুটার উপর স্কোয়ার। বুঝলা? আরবি এবং আর এর মান জাস্ট বসাই দিলাম, দিয়ে 1/4। তো দেখো তো এই 10⁻³ 10⁻³ কি হবে, কাটা যাবে, তাই না? এই 2 কি হবে, উপরে উঠে যাবে, তাহলে 2 উপরে উঠে গেলে 2 আর 2 গুণ করলে কত হবে, 4। 4 এর উপর স্কোয়ার করলে কত হবে, 16, তাই না? 4 এর উপর স্কোয়ার করলে কত হবে, 16। আর নিচে কত আছে, 4। 4 দ্বারা তুমি 16কে ভাগ দাও, কত হবে, 4। তাইলে আমরা বলতে পারি কি দেখো তো, এখান থেকে আমরা বলতে পারবো যে ওয়াই এ এবং ওয়াই বি এর অনুপাত হবে আমাদের কত, ওয়াই এ এবং ওয়াই বি এর অনুপাত হবে আমাদের এখানে কত বেশি বলো তো, 4 না? তাহলে কত হবে, 4:1। ওয়াই এ এবং ওয়াই বি এর অনুপাত আমাদের হইলো 4:1। বুঝছো কি, দেখো তো 4:1 অপশানে আছে, হ্যাঁ আছে, ডি নাম্বার। সহজ না? দেখো আগের ম্যাথের কনসেপ্টই কিন্তু সেম ভাবে আমরা ওয়াই থেকে ওয়াই এ এবং ওয়াই বি এর অনুপাতটা আনলাম, যে মানগুলো দেওয়া ছিল সেগুলো জাস্ট বসাই দিলাম, এতেই হয়ে গেল। সোজা ম্যাথ, একদম যোগ বিয়োগ করা, এগুলো খুবই সহজ, পারবা তোমরা। পরের ম্যাথ দেখো তো, একটা তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্কের মান দেওয়া আছে 2 গুণন 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। তারটার দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন নির্ণয় করতে বলতেছে। কি পীড়ন নির্ণয় করতে বলতেছে, কেমন? তো আমরা কি জানি বলতো, ওয়াই, আমরা কি জানি, ওয়াই ইকুয়াল টু কি, মানে উপরে পীড়ন বাই বিকৃতি। ইয়ং মডুলাস সমান আমরা লিখতে পারি পীড়ন বাই বিকৃতি, তাই না? পীড়ন বাই বিকৃতি, অর্থাৎ আমাদের ইয়ং মডুলাস সমান আমরা লিখতে পারি পীড়ন বাই বিকৃতি। তো কোশ্চেনে কার কার মান দেওয়া আছে দেখো তো, ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, মানে ওয়াই এর মান দেওয়া আছে। ওয়াই এর মান কত, 2 গুণন 10⁻11। আর কার মান দেওয়া আছে, আর আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে। দৈর্ঘ্য বৃদ্ধি মানে কার মান বলো তো, দৈর্ঘ্য বৃদ্ধি কে, ডেল এল। ডেল এল এর মান কত দেওয়া আছে, 15%। কোশ্চেনে বলতেছে তোমার দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি আমরা কি জানতাম, ডেল এল না? ডেল এল দেওয়া আছে 15%। কার 15%, আদি দৈর্ঘ্যের 15%। বুঝছো? তাহলে একে যদি আমরা পার্সেন্টকে যদি উঠাই দিই, তাহলে L/15 নিচে 100। এটা আমাদের কার মান, এটা আমাদের ডেল এল এর মান, তাই না? আমার কোশ্চেনে কি বের করতে বলতেছে, প্রযুক্ত পীড়ন, মানে এই পীড়নের মান বের করতে বলতেছে, তাই না? তাহলে এখান থেকে আমরা পীড়ন সমান লিখতে পারবো কি বলতো, পীড়ন সমান লিখতে পারবো ওয়াই গুণন বিকৃতি। পীড়ন সমান আমরা লিখতেছি ওয়াই গুণন বিকৃতি, কারণ কোশ্চেন আমার পীড়নের মান বের করতে বলতেছে। তো এইখান থেকে দেখো তো ওয়াই এর মান কত দেওয়া আছে না, 2 গুণন 10⁻11। বিকৃতি, বিকৃতি সমান আমরা কি লিখতে পারি বলতো, বিকৃতি সমান আমরা লিখতে পারি ডেল এল বাই এল, তাই না? বিকৃতি সমান আমরা লিখতে পারি ডেল এল বাই এল। আমরা এটা দেখে আসছি, 2 গুণন 10⁻11 ইন্টু দেখো তো ডেল এল এর মান কত, এল ইন্টু 15/100 ডিভাইডেড বাই এল। তো এই এল এল কাটাকাটি করো, করার পর এবার কি করবা দেখো তো, আমাদের ক্যালকুলেশন জাস্ট 2 গুণন 10⁻11 আছে ইন্টু কত, উপরে হবে 15 আর নিচে কত আসে আমাদের 100, তাই না? হ্যাঁ 100 আছে। দেখো এবার কি করবা, 100 মানে কি বলতো, 10⁻2, তাই না? 100কে আমরা লিখতে পারি কত, 10⁻2 হিসেবে, কেমন? 100কে লিখতে পারি কত, 10⁻2 হিসেবে। তো এই পাওয়ার এবং এই পাওয়ার বিয়োগ করো, তাহলে 10⁻11 থেকে 2 যদি বিয়োগ করো কত হবে, 10⁹। 10⁹, 2 দ্বারা 15কে গুণ করো কত, 30 গুণন 10⁹। দেখো তো 30 গুণন 10⁹ আমাদের কি অপশানে আছে, না অপশানে নেই। অপশানে কি আছে দেখো তো, 3 গুণন 10⁻10। তো 30 গুণন 10⁹ যা 3 গুণন 10⁻10 সেম কথা না? কিসের জন্য দেখো তো, দশমিক আমার কোথায় আছে, এইখানে না? দশমিককে আমি এক ঘর কিসে নিয়ে আসবো, বামে নিয়ে আসবো, মানে 3 এর পরে নিয়ে আসবো। তাহলে কি করতে হবে,
দশমিক যত ঘরে বামে নিয়ে আসি পাওয়ার কি হয় তত যোগ হয়। তাহলে পাওয়ার 1 ঘর বামে নিয়ে আসি অর্থাৎ পাওয়ার 1 যোগ হবে অর্থাৎ 10 টু দি পাওয়ার 10। তাহলে আমাদের কত অ্যান্সার হবে 3 গুণন 10 টু দি পাওয়ার 10। কোনটা? এই নাম্বারটা। বুঝছো না? দেখো পরেরটা কি বলতেছে, একটা স্টিলের তারের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থচ্ছেদ 0.8 গুণন 10 টু দি পাওয়ার -6 মিটার স্কয়ার। আরেক প্রান্ত দৃঢ়ভাবে আটকানো আছে, অন্য প্রান্তে কত বল প্রয়োগ করলে তারের দৈর্ঘ্য 0.5 মিলিমিটার বৃদ্ধি পাবে? স্টিলের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে। এই ধরনের ম্যাথ আমরা একটু আগে করছি না? এই অধ্যায়ে আসলে বেশি টাইপের তোমার ম্যাথ নাই, কেমন মাত্র 4 থেকে 5 টাইপের ম্যাথ আছে। ওই ম্যাথগুলো দেখবা বারবার রিপিট হচ্ছে। কেমন? তো দেখো তো এখানে কি কি দেওয়া আছে। তারের দৈর্ঘ্য এল এর মান দেওয়া আছে কত? এল এর মান দেওয়া আছে 2 মিটার। তারের দৈর্ঘ্য এল এর মান দেওয়া আছে 2 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে a = 0.8 গুণন 10 টু দি পাওয়ার কত -6 মিটার স্কয়ার। তারের দৈর্ঘ্য বৃদ্ধি সমান কত বলছে বলো তো? 0.5 মিলিমিটার। মিলিমিটারকে মিটার বানাতে কি করবা? 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করবা, তাই না? এবং ইয়ং মডুলাস y এর মান বলছে আমার কত? যে 2 গুণন 10 টু দি পাওয়ার 11। 2 গুণন 10 টু দি পাওয়ার 11। অতএব এখন বলতেছে প্রযুক্ত বল f এর মান কত? আমরা কি জানি y = FL/A del L। এখান থেকে f সমান আমরা কি লিখতে পারি বলো তো? f সমান লিখতে পারি এইটা এই পাশে গুণ হবে, তাহলে y * A del L ডিভাইডেড বাই L। বুঝছো? এবার জাস্ট মান বসাই দাও। দেখো y এর মান কত? 2 গুণন 10 টু দি পাওয়ার কত 11 ইনটু a। এ মানে কি দেখো তো? তারের ক্ষেত্রফল কত? 0.8 গুণন 10 টু দি পাওয়ার -6 ইনটু ডেল এল। ডেল এল এর মান কত? 0.5 গুণন 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই তারের দৈর্ঘ্য কত? 2 মিটার। ওকে, এবার কি করবা দেখো তো? এই কাটাকাটি করো, উপরে 2 নিচে 2 কাটো। এবার কি করবা? উপরে জাস্ট গুণ করে দেওয়া। তো উপরে আগে পাওয়ার ক্যালকুলেশন করো। কেমন? এখানে 10 টু দি পাওয়ার 11, 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -3 আছে, অর্থাৎ আগে পাওয়ারগুলো ক্যালকুলেশন করে নাও। তাহলে পাওয়ার ক্যালকুলেশন করো, বাকি যেগুলো যেমন আছে ওগুলোকে এমনই রাখো, রেখে পাওয়ার ক্যালকুলেশন করো। তাহলে 11 -6 -3 কত হবে বলো তো? -6 -3 যোগ করলে কত হয়? -9। 11 থেকে -9 বাদ দিলে কত হয়? 10 টু দি পাওয়ার 2 হয়। কি হয়? 10 টু দি পাওয়ার 2 হয়। এবার আমরা কি করব বলো তো? এই যে উপরে যে দুটো দশমিক আছে এই দশমিকগুলোকে কি করব? উঠাই দিব। তো দশমিকগুলোকে উঠাই দাও। দশমিক 0.8 কে কি লিখবো? 8। 0.5 কে লিখবো 5 ইনটু 10 টু দি পাওয়ার 2 ছিল ঠিক। তাহলে 0.8 কে যদি আমরা 8 লিখি, অর্থাৎ দশমিক যদি উঠাই দেই, তাহলে 0.8 এর পরিবর্তে কি লিখতে হবে? নিচে একটা 10 দিতে হবে। 0.5 এর পরিবর্তে 5 লিখলে নিচে একটা 10। কিসের জন্য? একটা দশমিক ওঠানোর জন্য একটা 1, দশমিকের পরে যত সংখ্যা তত শূন্য। এবার দেখো এটা নিচে কত বলো তো? 100 না? তাহলে এই 10 আর এইটা কাটা যায়, গেলে কি থাকে? 5 × 8 অর্থাৎ 40। দেখো তো আমাদের অ্যান্সার কি আছে? 40 নিউটন। হ্যাঁ, অ্যান্সার আছে কত? 40। 40 কোনটা তাহলে? ডি নাম্বার অ্যান্সার। বুঝছো না? দেখো খুবই কিন্তু সহজ, জাস্ট ওই সেম জিনিসই ভাই, y = FL/A del L। সেম জিনিসই, সেম ক্যালকুলেশন, জাস্ট তোমার এক এক ম্যাথে এক এক ধরনের মান দিচ্ছে। তো মান যেটাই দেখ না কেন, দেখো তো হাতে ক্যালকুলেশন করতে পারবা না? আশা করি পারবা। যেই ক্যালকুলেশনই দেখ হাতে ক্যালকুলেশন করা সম্ভব, এভাবে করবা, একটু নিজে নিজে চিন্তা করবা, তাহলেই পারবা। দেখো তো পীড়নের মাত্রা কত? এটা কতবার যে আসছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কেমন? আমরা কি জানি? পীড়ন পীড়ন সমান কি বলতো? পীড়ন সমান আমরা জানি F/A। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয়? মাত্রা। আর দুনিয়াতে যত রাশি আছে সবগুলারই আমরা কি মাত্রা একক বের করতে পারবো। তোমাদের শিখাইছিলাম ভিক্টরে। কেমন? কিভাবে বের করবা দেখো। F সমান আমরা কি লিখতে পারি বলতো? M × A না? হ্যাঁ, ডিভাইডেড বাই A। এবার দেখো মাত্রাগুলো বসাই দাও। M এর মাত্রা কি বলতো? M এর মাত্রা AB, বড় হাতের M। ত্বরণের মাত্রা কি? L T−2। এটা আমরা জানি। ত্বরণের একক কি? মিটার/সেকেন্ড²। তাহলে এর মাত্রা কি হবে? L T−2, তাই না? এবার A মানে কি বলতো? ক্ষেত্রফল। A কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? মিটার², তাই না? ক্ষেত্রফল মানে কি? মিটার²। ক্ষেত্রফলের একক মিটার²। তাহলে ক্ষেত্রফলের মাত্রা কি হবে বলতো? অবশ্যই L², তাই না? ক্ষেত্রফলের মাত্রা হবে L²। তাই L² কে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কি হবে বলতো? M L−T²। বুঝছো? এটা আমাদের কার মাত্রা? পীড়নের মাত্রা। তো এটা আমাদের কি? পীড়নের মাত্রা। তো পীড়নের মাত্রা, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, এগুলোর মাত্রা একটু মনে রাখার চেষ্টা করবা। যদি মনে নাও রাখতে পারো সমস্যা নেই, কি করবা? এভাবে বের করবা, সূত্রটা লিখবা, যেটার মাত্রা বের করতে বলবে ওই রিলেটেড সূত্রটা লিখবা, লিখে এভাবে ক্যালকুলেশন করবা। জাস্ট গুণ ভাগ যোগ বিয়োগ করলেই যে কোনো কিছুর মাত্রা বসাইতে পারবা। তাহলে অ্যান্সার কোনটা হবে? এ নাম্বার। ওকে, দেখো পরের কোশ্চেনে কি বলতেছে? একটা তারের ইয়ং এর গুণাঙ্কের মান দেওয়া আছে এবং তারটির দৈর্ঘ্য 7.5% বাড়াইতে কি পরিমাণে
পীড়ন প্রয়োজন হবে। ঠিক আছে, ইয়ং এর গুণাঙ্ক অর্থাৎ ইয়ং মডুলাস ওয়াই এর মান দেওয়া আছে 4 গুণন 10⁻11 নিউটন মিটার স্কয়ার এবং কি দেওয়া আছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত পার্সেন্ট 7.5% করতে হবে, অর্থাৎ ডেল এল এর মান হবে এল এর 7.5%। ওকে, 7.5% কে কি করবা এবার উঠাই দিবা, তাহলে 7.5 ডিভাইডেড বাই 100। আমরা কি জানি বলতো ইয়ং মডুলাস ইকুয়াল টু কি পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই কি বিকৃতি। আমাদের কার মান বের করতে বলতেছে, পীড়নের মান বের করতে বলতেছে। তো পীড়ন সমান আমরা কি লিখতে পারবো, পীড়ন সমান আমরা লিখতে পারবো যে y গুণন কি বিকৃতি, y গুণন বিকৃতি, তাই না। আর বিকৃতি সমান আমরা কি জানি ডেল এল বাই এল, বিকৃতি সমান কি ডেল এল বাই এল, এই বিকৃতি সমান আমরা লিখতে পারবো ডেল এল বাই এল, তাই না। বিকৃতি সমান লিখতে পারি আমরা ডেল এল বাই এল। এবার মান বসাই দাও, y এর মান কত দেখো তো 4 গুণন 10⁻ কত 11 ইনটু বিকৃতি, বিকৃতি সমান আমরা কি লিখতে পারি ডেল এল বাই এল। ডেল এল এর মান কত দেখো তো এল গুণন 7.5 বাই 100, তাই না, ডিভাইডেড বাই কত এল। বিকৃতি ডেল বিকৃতি সমান লেখা যায় ডেল এল বাই এল, এল এল কেটে দাও। এবার দেখো কি করবা 4 গুণন 10⁻11 ইনটু নিচে কত আছে 100, 100 কে 100 এর মতোই রাখো, 7.5 কে আমরা দশমিক উঠাই দিব, দিয়ে উপরে কি লিখবো 75। তো উপরে যদি দশমিক একটা উঠাই দেয় নিচে কি করতে হবে 10 দ্বারা গুণ করতে হবে। তার মানে নিচে কত আছে বলতো 1000 না, 1000 মানে কত 10 এর পাওয়ার কিউব। 1000 কে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারবো বলতো 10 এর পাওয়ার কিউব, এটাকে লিখতে পারবো 10 এর পাওয়ার কিউব, তাই না। উপরে আছে 10 এর পাওয়ার 11, নিচে আছে 10 এর পাওয়ার 3। 11 থেকে 3 বাদ দিলে কত হবে বলতো, 11 থেকে 3 বাদ দিলে হবে আমাদের 8, 10 টু দি পাওয়ার, তাহলে উপরে হবে 8। উপরে কি হইলো 10 এর পাওয়ার 11 থেকে 3 বাদ দিলাম, তাহলে হলো 10 এর পাওয়ার 8 উপরে। এবং তাহলে 4 গুণন 75, 4 এর সাথে 75 গুণ করলে কত হবে ভাইয়া, 4 এর সাথে 75 গুণ করতে আশা করি পারবা। দেখো করো, 4 দ্বারা 5 কে গুণ করো কত 20, 20 এর শূন্য হাতে থাকে কত 2, 4 7 28, 28 আর 2 কত 30, তাহলে 300 গুণন 10 টু দি পাওয়ার 8, তাই না। 300 গুণন 10 টু দি পাওয়ার 8। এটাকে এবার আমরা একটু সুন্দর করে লিখি, কেমন মানে এক ঘর পর দশমিক নিব, 3 এর পর দশমিক নিব, তাহলে 3 গুণন 10 টু দি পাওয়ার 8। দশমিককে যদি আমরা এই 2 ঘর বামে নিয়ে আসি তাহলে কি করতে হবে 2 যোগ করতে হবে, তাই না। আগে ছিল 8, তাহলে পাওয়ার কত হবে এখন 10 এর পাওয়ার 10। বুঝছো, মনে রাখবা যে দশমিক কোথায় ছিল, এই যে এখানে ছিল, এই দশমিকটাকে কোথায় নিয়ে আসতেছি 2 ঘর বামে নিয়ে আসতেছি। তো দশমিক যত ঘর বামে নিয়ে আসবো পাওয়ার তত যোগ হবে, তাহলে অ্যান্সার কত 3 গুণন 10 টু দি পাওয়ার 10। দেখো তো অপশানে কি আমাদের 3 গুণন 10 টু দি পাওয়ার 10 আছে, হ্যাঁ আছে। কোথায় আছে বি নাম্বারে আছে। দেখো এই মাতে কি বলতেছে গ্যাসের আয়তন গুণাঙ্ক 6 গুণন 10 টু দি পাওয়ার 3। গ্যাসের আয়তন 10% কমাইতে কি পরিমাণে অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হবে। এবার আমরা আসছি আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক আমরা কি পড়লাম বলতো বাল্ক মডুলাস না, আয়তন গুণাঙ্ক বাল্ক মডুলাস সমান কি ছিল উপরে পীড়ন নিচে কি বিকৃতি, উপরে পীড়ন নিচে কি বিকৃতি, তাই না। তাহলে কি বিটা বাল্ক মডুলাস সমান লিখতে পারবো পীড়ন সমান কি ছিল বলতো এফ বাই এ। বিকৃতি আমাদের আয়তন বিকৃতি কি, আয়তন বিকৃতি আমাদের ডেল ভি বাই ভি, তাই না। দৈর্ঘ্য বিকৃতি যদি ডেল এল বাই এল হয় তাহলে আয়তন বিকৃতি কি হবে ডেল ভি বাই ভি। কিসের জন্য, কারণ এটা আমাদের আয়তন গুণাঙ্ক। আমরা চাপ সমান কি জানি বলতো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে, তাহলে আমরা এটা বলতে পারি না পি সমান এফ বাই এ। চাপ সমান বলতে পারি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলি চাপ। তো পি সমান আমরা এফ বাই এ, অর্থাৎ এফ বাই এ কে আমরা চাপ পি লিখতেই পারি। তো এইখানে এফ বাই এ আছে, একে চাইলে আমরা চাপ পি দ্বারা প্রকাশ করতে পারি। নিচে দেখো ডেল ভি, নিচের ভিটা কি হবে উপরে উঠে যাবে, বুঝছো। তাহলে আবার কোশ্চেনে কার মান বের করতে বলতেছে এখানে পি এর মান, তাই না। পি মানে কি চাপ, তো চাপ সমান আমরা কি লিখতে পারবো এখানে ডেল ভিটা এখানে গুণ হবে, তাহলে বিটা গুণন ডেল ভি ডিভাইডেড বাই কি ভি, তাই না। বিটা গুণন ডেল ভি বাই ভি। এবার কোশ্চেনে দেখো তো আমাদের বাল্ক মডুলাস দেওয়া আছে 6 গুণন 10 টু দি পাওয়ার 3 এবং কোশ্চেনে কি বলতেছে গ্যাসের আয়তন 10% কমাইতে হইলে কি করবা, আয়তন কত পার্সেন্ট কমাবা 10% কমাবা। আয়তন যদি তুমি 10% কমাইতে চাও তার মানে কি বলতো ডেল ভি এর মান কি হবে, আমাদের দৈর্ঘ্য পরিবর্তন কি ছিল ডেল এল, তাহলে আমাদের দৈর্ঘ্য পরিবর্তন কি ছিল ডেল এল, তাহলে আয়তন পরিবর্তন কি হবে ডেল ভি। ডেল ভি সমান আমরা কি লিখতে পারবো বলতো ডেল ভি সমান লিখতে পারবো কত ভি এর 10%, তাই না। কোশ্চেনে কি বলতেছে তোমার আয়তন 10% কমাইতে হবে, তাহলে আমাদের আয়তন পরিবর্তন সমান হবে ভি এর 10%। তাহলে এখান থেকে লিখবো ভি ইন্টু 10 বাই 100,
10 100 কাটাকাটি করো তাহলে কি থাকে v/10। এবার জাস্ট কি করবা ভাইয়ারা মান বসাই দিবা। বিটা এর মান কত 6 গুণন 10⁻³ ইন্টু ডেল ভি এর মান কত দেখো তো v/10 ডিভাইডেড বাই ভি। ভি কাটো তাই না, তাহলে এখানে কি আছে 10, এই 10 দ্বারা 3 কে যদি কাটো তাহলে কি হবে 10 এর পাওয়ার 2 হবে, তাহলে 6 গুণন 10⁻²। এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো তো চাপ কত হবে 6 গুণন 10⁻²। এটাকে আমাদের অপশানে দেওয়া আছে, অপশানে আমাদের কি দেওয়া আছে দেখো তো, হ্যাঁ 600 নিউটন। তো 6 গুণন 10⁻² যা 600 আমাদের সেম কথা না, 10⁻² মানে কত 100, 6 গুণন 100 কত হবে 600, তাহলে অ্যান্সার ডি নাম্বার। বুঝছো? দেখো পরের ম্যাথটা দেখো কি বলতেছে। একটা তারের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.002 মিটার কিউব, অসহপীড়ন যদি 2.5 গুণন 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার হয়, তারটির অসহ ভর কত? আচ্ছা বলতো আমরা পীড়ন সমান কি জানি? পীড়ন সমান কি বলতো ক্ষেত্রফল, তাই না? পীড়ন সমান কি জানি? প্রযুক্ত বল বাই কি ক্ষেত্রফল। প্রযুক্ত বল বাই কি আমাদের ক্ষেত্রফল। আমরা পীড়ন সমান জানি প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এখন এই পীড়নটা যদি অসহ পীড়ন হয়, কি পীড়ন? অসহ পীড়ন হয়। পীড়নটা যদি অসহ পীড়ন হয় তাহলে উপরে আমাদের হবে অসহ কি বল, উপরে আমাদের হবে অসহ বল বাই ক্ষেত্রফল। আমাদের মনে করো যে সেম জিনিসই, জাস্ট নামটা একটু ভিন্ন। কেমন? তো পীড়ন, পীড়ন সমান কি লিখতে পারবো উপরে F/A, তাই না? পীড়ন সমান লিখতে পারবো কত F/A। এফ সমান আমরা কি লিখতে পারবো M × G ডিভাইডেড বাই A। তো এফটা আমাদের কি ছিল বলতো অসহ বল না, তাহলে এমটা হবে আমাদের অসহ ভর। তো এই এম এর মানে নির্ণয় করতে বলতেছে। তো এইখান থেকে বলতো এম সমান তাহলে তুমি কি লিখতে পারবা A × কি পীড়ন, A × পীড়ন ডিভাইডেড বাই জি, তাই না? A × পীড়ন ডিভাইডেড বাই জি। এবার কোশ্চেনে দেখো সব কিছুর মান দেওয়া আছে, জাস্ট বসাই দাও। কোশ্চেনে দেখো তো ক্ষেত্রফল দেওয়া আছে না 0.002, তাহলে ক্ষেত্রফল বসাই দাও 0.002 ইন্টু পীড়ন। পীড়নের মান কত দেওয়া আছে দেখো তো 2.5 গুণন 10⁵, তাহলে 2.5 গুণন 10⁵ বসাই দাও ডিভাইডেড বাই জি। জি এর মান কত? অভিকর্ষ ত্বরণ কত 9.8। এবার কি করবা? এবার এই দশমিকগুলোকে উঠাই দিবা। কি করবা? দশমিকগুলোকে উঠাই দিবা। এবার দেখো আমরা কি করব, সবগুলা দশমিককে উঠাই দিব। তো সবগুলা দশমিককে তুমি যদি উঠাই দাও কি হবে দেখো তো, যে 0.002কে যদি তুমি 2 লিখতে চাও তাহলে নিচে কত দ্বারা গুণ করতে হবে দেখো তো। দশমিকের পরে কয় সংখ্যা? 3 সংখ্যা না, তার মানে 10⁻³ দ্বারা গুণ করতে হবে নিচে। বুঝছো? এবার আমরা কি করব 2.5কে কত লিখবো 25 লিখবো। তাহলে দেখো তো দশমিকের পরে কয় সংখ্যা 1, তার মানে নিচে কত দ্বারা গুণ করতে হবে 10 দ্বারা গুণ করতে হবে। ওকে, উপরে আছে 10⁵, একে এটার মতোই রাখো। নিচে আছে কত 9.8, 9.8কে আমরা কত বানাবো 98, তাহলে উপরে কত দ্বারা গুণ করতে হবে 10⁻1 দ্বারা। এবার উপরে নিচে এইটা এটা কাটো, ঠিক আছে? এবার 10⁻, উপরে 5, নিচে কত 10⁻3। তো 10⁻5 থেকে 10⁻3 বাদ দিলে কত হবে 10⁻2, অর্থাৎ আমরা উপরে বুঝলাম পাওয়ার হবে 10⁻2। এবার আমরা কি করব কাটাকাটি করব। দেখো তাহলে 2 দ্বারা কি করবা 98কে কাটবা। 2 দ্বারা 98কে কাটলে কত হবে বলো তো 49 হবে। কত 49। তাহলে দেখো তো উপরে কত হইলো আমাদের, উপরে হইলো 25, নিচে কত 49, তাই না? 25 আর নিচে কত 49। বুঝছো কি কি হইলো? দেখো আমরা কি করলাম, এই 10 কাটলাম, দেন উপরে 10⁻5, নিচে ছিল 3, 5 থেকে 3 বাদ দিলাম, কত হয় 10⁻2। 10⁻2কে লিখলাম। এরপরে কি করলাম 2 দ্বারা এই যে 98কে কাটলাম, তাহলে কত হয় 49। তাহলে উপরে থাকে 25, নিচে 49। তো 49কে হিসেবের সুবিধার জন্য কত ধরবা ভাইয়া 50 ধরবা। 25 দ্বারা 50কে কাটো, কত 2, তার মানে উপরে কত আছে দেখো তো, উপরে আছে 100, নিচে কত 2। 2 দ্বারা এবার 100কে কাটো, কত হবে 50 হবে। অ্যান্সার কত হবে দেখো তো 50 এর আশেপাশে। দেখো তো আমাদের 50 এর আশেপাশে অ্যান্সার কি আমাদের আছে 50 এর আশেপাশে? আমাদের দেখো হ্যাঁ 50 এর আশেপাশে আমাদের অ্যান্সার আছে কোনটা এ নাম্বারটা। 500কে 9.8 দ্বারা ভাগ দাও, 9.8কে কত ধরবা 10, 500কে 10 দ্বারা ভাগ দাও, কত হবে 50 হবে। বুঝছো? এটা আরো ওরা সহজ করে দিছে, মানে জি এর মানটা যে আমরা এই 9.8কে উঠাই দিলাম না, এটা উঠাই দেওয়ার প্রয়োজনই নাই। তুমি 9.8কে রাখবা, সুন্দর করে ওইটা আরো পেয়ে যাবা। আমরা আরো দেখো এটাকে আরো ভাঙলে অ্যাকুরেটলি কত হবে সেটা আমরা বের করছি, কত মোটামুটি 50 এর কাছে। তাহলে অ্যান্সার কোনটা এ নাম্বারটা। বুঝছো? তো দেখো তো পয়জনের অনুপাত কি। মনে করি একটা তারকে যদি আমরা এরকম টেনে লম্বা করি, কি করি একটা তারকে টেনে লম্বা করি, তাহলে তারের দৈর্ঘ্য কি পাবে বলো তো বৃদ্ধি পাবে, তাই না? আর তারের যে ক্ষেত্রফল এটা কি হ্রাস পাবে। তো এইটাই আমাদের পয়জনের অনুপাত। তো পয়জনের অনুপাতটা তাহলে কি আমাদের এই যে পার্শ্ব বিকৃতি এবং
দৈর্ঘ্য বিকৃতি অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এটাকে আমরা বলবো প্রয়োজনীয় অনুপাত। অর্থাৎ যে পার্শ্ব বিকৃতি হচ্ছে এইটা ডিভাইডেড বাই আমার যে দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে এইটা, এদের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো প্রয়োজনীয় অনুপাত। অর্থাৎ আমাদের সিগমা প্রয়োজনীয় অনুপাত ইকুয়াল টু উপরে পার্শ্ব বিকৃতি কি, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, নিচে কি আমাদের দৈর্ঘ্য বিকৃতি। তো দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি যে আমাদের পার্শ্ব বিকৃতি সমান আমরা লিখতে পারি ডেল ডি বাই ডি, দৈর্ঘ্য বিকৃতি সমান লিখতে পারি ডেল এল বাই এল। তো দৈর্ঘ্য বিকৃতি সমান যদি ডেল এল বাই এল লিখতে পারি, তাহলে পার্শ্ব বিকৃতি সমান ডেল ডি বাই ডি লিখতে পারবো। কেমন, আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি কি ছিল ডেল এল, তাহলে এখানে ডেল ডিটা আমাদের ব্যাসের বৃদ্ধি অথবা ব্যাসার্ধের বৃদ্ধি। বুঝছো, ডেল ডিটা কি ব্যাস বৃদ্ধি বা ব্যাসার্ধের বৃদ্ধি, আর এই ডিটা কি আমাদের কোনো তারের ব্যাস বা ব্যাসার্ধ। ওকে, এলটা যেমন ছিল তারের দৈর্ঘ্য, ডিটা তেমন তারের ব্যাস বা ব্যাসার্ধ। ডেল এলটা যেমন ছিল দৈর্ঘ্য বৃদ্ধি, সেম ভাবে ডেল ডিটা আমাদের ব্যাস বা ব্যাসার্ধের বৃদ্ধি। ওকে, তো এইখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, সিগমা ইকুয়াল টু ডেল ডি ইন্টু এল ডিভাইডেড বাই ডি ইন্টু ডেল এল। বুঝছো, এটা আমাদের কি প্রয়োজনের অনুপাত নির্ণয়ের সূত্র। তো আমাদের প্রয়োজনের অনুপাতের মান হয় -1 চেয়ে বড় এবং হাফের চেয়ে কত ছোট, -1 চেয়ে বড় অথবা সমান এবং হাফের চেয়ে ছোট। বুঝছো, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে আমাদের কোনটা, অ্যান্সার হবে ডি নাম্বারটা। দেখো প্রয়োজনীয় অনুপাতের সীমা কত, -1 চেয়ে বড় এবং হাফের চেয়ে ছোট। বুঝছো না, দেখো এইবার কি বলতেছে, একটা তারের দৈর্ঘ্য 2 মিটার এবং ব্যাস 5 মিটার, দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগের ফলে তার দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়। প্রয়োজনের অনুপাত যদি 0.002 হয়, এর ব্যাস কতটুকু হ্রাস পাবে। বুঝছো কি বলতেছে, ব্যাস কতটুকু হ্রাস পাবে। তো ব্যাস কতটুকু হ্রাস বা বৃদ্ধি, সেটা কাজ কি ছিল আমাদের, ডেল ডি ছিল। দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি বা হ্রাস সমান যদি ডেল এল হয়, তাহলে ব্যাস বা ব্যাসার্ধ কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে, সেটা সমান কত, ডেল ডি। একটু আগে আমরা দেখছি। তো এই ম্যাথে কি দেওয়া আছে আগে লিখে নিই। তারের দৈর্ঘ্য এল এর মান কত, 2 মিটার। কেমন, এল এর মান দেওয়া আছে আমাদের 2 মিটার এবং ব্যাস দেওয়া আছে কত, ডি এর মান দেওয়া আছে 5 মিটার। ওকে, এবং কি বলতেছে, বল প্রয়োগের ফলে তারটার দৈর্ঘ্য বৃদ্ধি কত পার্সেন্ট হয়, 10%। অর্থাৎ ডেল এল এর মান হবে কত, 10%। কার 10%, 2 এর 10%, তাই না। তো একে আমরা কি করবো এখন, একটু ভেঙে লিখবো। তাহলে 10 কত হবে, 100, 2 দ্বারা 100 কাটো কত 10, তাইলে 2/10 মানে কত, 1/5। তাহলে ডেল এল এর মান পাইলাম আমরা 1/5 এবং প্রয়োজনের অনুপাত সিগমার মান দেওয়া আছে 0.02। এখন বলতেছে ডেল ডি ইকুয়াল টু হোয়াট, জাস্ট সূত্রে বসাই দাও। দেখো আমরা একটু আগে সূত্র দেখছি, প্রয়োজনের অনুপাত ইকুয়াল টু কি হয় আমাদের, ডেল ডি বাই ডি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি ডেল এল বাই এল। এখান থেকে আমরা কি লিখতে পারি, সিগমা ইকুয়াল টু ডেল ডি বাই ডেল এল ইন্টু আমাদের এল বাই ডি। বুঝছো, তাহলে এখান থেকে আমার কার মান প্রয়োজন, ডেল ডি এর মান প্রয়োজন। তাহলে ডেল ডি সমান লিখতে পারি, ডেল ডি সমান কি লিখতে পারি, সিগমা ইন্টু ডেল এল ইন্টু ডি ডিভাইডেড বাই কত, এল, তাই না। এবার জাস্ট মান বসাই দেবা, কি করবা, মান বসাই দেবা। তো মান বসাই দাও, সিগমা এর মান কত, 0.02 ইন্টু ডেল এল এর মান কত বলতো, 1/5 ইন্টু ডি এর মান কত আমাদের 5 ডিভাইডেড বাই এল এর মান কত 2, তাই না। যে এই 5 কেটে দাও, তাহলে উপরে কি থাকে, 0.02 ডিভাইডেড বাই 2, দশমিককে কি করবা, উঠাই দিবা। তো 0.02কে যদি লেখো উপরে, তাহলে কি করতে হবে, নিচে কত দ্বারা গুণ করতে হবে বলো তো, 100 দ্বারা গুণ করতে হবে। 1কে যদি 100 দ্বারা ভাগ দাও কত হবে, এটা আমরা জানি 0.01 মিটার। তো দেখো তো অপশানে কি আমাদের 0.01 মিটার আছে, হ্যাঁ, কোথায় আছে, সি নাম্বারে। তাহলে অ্যান্সার হবে সি নাম্বার। বুঝছো না, প্রয়োজনীয় অনুপাত বের করা খুবই সহজ, আগের মতোই। যে প্রয়োজনীয় অনুপাত সমান আমরা জানি পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি যদি ডেল ডি বাই ডি হয়, তাহলে আমাদের দৈর্ঘ্য বিকৃতি হবে ডেল এল বাই এল। এখান থেকে সিগমা ইকুয়াল টু যে ইকুয়েশন হয় সেটা বসাই দিলাম, দিয়ে প্রত্যেকটার মান দেওয়া আছে, মান বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করলাম, তাহলেই হবে। এগুলো যাচ্ছে সূত্রের ম্যাথ, সূত্রে বসায় শুধু মান বসাই দিবা, তাহলেই হবে। দেখো এই ম্যাথে কি বলতেছে, পানির আয়তন প্রসারণ সহগ 0.02 গুণন 10⁻10, 1 লিটার পানির আয়তন 0.1% পরিবর্তন করতে চাপের প্রয়োজন কত, চাপ নির্ণয় করতে হবে। কেমন, কার কার মান দেওয়া আছে, আয়তন প্রসারণ সহগ মানে বাল্ক মডুলাসের মান দেওয়া আছে, এর মান কত, 0.0। দেখো বাল্ক মডুলাসের মান দেওয়া আছে 0.22 গুণন 10⁻10 এবং পানির আয়তন কত, 1 লিটার, অর্থাৎ ভি এর মান দেওয়া আছে 1 লিটার। 1 লিটার পানির আয়তন কত পার্সেন্ট বাড়াবা,
0.01%, অর্থাৎ তুমি ডেল ভিকে কি করবা, কত পার্সেন্ট বাড়াবা, 0.1% বাড়াবা। তাহলে দেখো তো কত হবে, 0.1 ডিভাইডেড পার্সেন্ট করলে কত, 100। আমরা দশমিক যদি উপরে উঠাই দিই তাহলে কি হবে, 1/1000। বুঝছো না, দশমিকটাকে উপরে উঠাই দিলাম, তাহলে নিচে 10 দ্বারা গুণ, অর্থাৎ 1/1000। এখন কোশ্চেন আমার বের করতে বলতেছে চাপ কত। তো আমরা কি জানতাম বলতো, বাল্ক মডুলাস সমান কি হইতো, F/A ডিভাইডেড বাই ডেল V/V। তো F/A সমান আমরা কি লিখতে পারতাম, চাপ, কারণ আমরা চাপ জানি, চাপ সমান লেখা যায় F/A। তো এইখান থেকে ডেল V/V, এইখান থেকে আমরা কি বলবো বলতো, কার মান প্রয়োজন, P এর মান প্রয়োজন। তাহলে P সমান কি হবে, P সমান কি হবে বলতো, বিটা ইন্টু ডেল V/V, তাই না। P সমান হবে বিটা ইন্টু ডেল V/V। এবার জাস্ট মান বসাই দাও, বিটার মান কত, 0.22 গুণন 10⁻10 ইন্টু, দেখো তো ডেল ভি এর মান কত, 1/1000, তাই না। এবং ভি এর মান কত, 1, বসানোর প্রয়োজন আছে না, নেই। দশমিকটাকে আমরা কি করব, উঠাই দিব। তাহলে 22 গুণন 10⁻10 ডিভাইডেড বাই 10 এর পাওয়ার কিউব মানে কত বলতো, 10 এর উপর 3। দশমিক যদি উঠাই দিতে চাই, দশমিকের পরে কয় শূন্য, 2 শূন্য, তাহলে নিচে 10⁻2 দ্বারা গুণ করতে হবে। নিচে দেখো তো কত আছে, 10 এর পাওয়ার 5, আর উপরে কত, 10, 10 এর পাওয়ার 5 দ্বারা 10 এর পাওয়ার 5 দ্বারা 10 এর পাওয়ার 10 কে ভাগ দিলে কত পাবো আমরা, উপরে 2 গুণন 10⁻5। বুঝছো, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 22 গুণন 10⁻5। দেখো তো 22 গুণন 10⁻5 অপশানে আছে, না অপশানে কি আছে, অপশানে আমাদের আছে এই যে এইরকম, দশমিকটা এইখানে ছিল, দশমিককে এক ঘর বামে নিয়ে আসো, তাহলে কত হবে, 2.2 গুণন 10⁻6। দশমিককে জয় ঘর বামে নিয়ে আসি, কি করতে হয়, পাওয়ার তত যোগ হয়। বুঝছো কি, দেখো তো এটা আমাদের কি ছিল, আয়তন প্রসারণের ম্যাথ। আমরা জানি আয়তন প্রসারণ সহগ বাল্ক মডুলাস বিটা ইকুয়াল টু পিরন, F/A ইকুয়াল টু আয়তন বিকৃতি ডেল V/V। এখান থেকে আমার কার মান প্রয়োজন ছিল, F/A সমান চাপ লিখতে পারি, চাপের মান প্রয়োজন, চাপ সমান দেখলাম বিটা ইন্টু ডেল V/V। সবকিছুর মান বসাই দেওয়া আছে, বসাই দিলাম, দিয়ে ক্যালকুলেশন করো। আর আয়তন গুণাঙ্ক আমরা কি জানলাম বলতো, বাল্ক মডুলাস না, আয়তন গুণাঙ্ক সমান কি, বাল্ক মডুলাস। এই বাল্ক মডুলাসকে বলা হয় অসংনমতা। বাল্ক মডুলাসের আরেকটা নাম কি, অসংনমতা। বাল্ক মডুলাসকে বলা হয় অসংনমতা। বুঝছো, বাল্ক মডুলাসকে আমরা বলতে পারি কি, অসংনমতা। এবং এই অসংনমতার বিপরীত রাশিকে আমরা বলি কি, সংনমতা। কেমন, মনে রাখবা যে কি, অসংনমতার বিপরীত রাশি কি বলবা, সংনমতা। অর্থাৎ আমরা এই বাল্ক মডুলাসের বিপরীত রাশিকে কি বলবো, সংনমতা। অর্থাৎ 1/বাল্ক মডুলাস ইকুয়াল টু লিখতে পারবো আমরা সংনমতা। বুঝছো, কি হলো তাহলে আমাদের 1/বাল্ক মডুলাস, অর্থাৎ বাল্ক মডুলাসের বিপরীত রাশিকে আমরা বলতে পারবো কি, সংনমতা। তাহলে বাল্ক মডুলাস আমাদের কি ছিল বলতো, আয়তন প্রসারণ সহগ। অর্থাৎ আমরা বলতে পারি যে আয়তন প্রসারণ সহগের বিপরীত রাশিকে বলতে পারবো কি আমরা, সংনমতা। আর আয়তন প্রসারণ সহগকে কি বলবা, অসংনমতা। এখানে কিন্তু অনেকেই গোলায় ফেলে, আয়তন প্রসারণ সহগ অসংনমতা, এর বিপরীত রাশি কি, সংনমতা। বুঝছো, দেখো কি দেওয়া আছে, একটা তারের দৈর্ঘ্য বিকৃতি 0.02, পার্শ্ব বিকৃতি 0.002 হলে এর পয়জনের অনুপাত কত। পয়জনের অনুপাত আমরা কি জানি, সিগমা সমান উপরে কি, পার্শ্ব বিকৃতি, নিচে কি, দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতির মান কত দেওয়া আছে, 0.002, এবং দৈর্ঘ্য বিকৃতির মান কত দেওয়া আছে বলতো, 0.02। বুঝছো যে পার্শ্ব বিকৃতি সমান 0.002 এবং দৈর্ঘ্য বিকৃতি সমান 0.02। এবার কি করবা, জাস্ট আমরা দশমিকগুলোকে উঠাই দেবো। দেখো উপরে যদি দশমিক উঠাই দিতে চাই, তাহলে নিচে কত দ্বারা গুণ করতে হবে, 10 এর পাওয়ার 3 দ্বারা গুণ করতে হবে, কারণ দশমিকের পরে 3 শূন্য। নিচের যদি দশমিকটা উঠাই দিতে চাই, তাহলে উপরে কি করতে হবে, 10 এর পাওয়ার 2 দ্বারা গুণ করতে হবে, তাই না। 2 কাটো, 10 এর পাওয়ার 3 উপরে গিয়ে কি হবে বলতো, 10 এর পাওয়ার -1। 10 এর পাওয়ার -1 মানে কত, 1/10। 1/10 মানে কত, 0.1। বুঝছো, আমাদের তাহলে পয়জনের অনুপাত কি হবে, 0.1। 0.1 কি আমাদের অ্যান্সারে আছে, হ্যাঁ, বি নাম্বারটা। ক্লিয়ার। দেখো তো নেক্সট প্রশ্ন আমাদের কি বলতেছে, একটা ইস্পাতের তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক y, যদি তারের ব্যাস দ্বিগুণ করা হয় তাহলে পরিবর্তন ইয়ং এর গুণাঙ্ক কত হবে। তারের ব্যাস কি করতেছে, দ্বিগুণ। তো আমরা ইয়ং এর গুণাঙ্ক y সমান কি জানি বলতো, y ইকুয়াল টু FL/A ডেল এল, তাই না। এ সমান আমরা কি লিখতে পারবো, পাই আর স্কোয়ার। এ সমান কি লিখবা, পাই আর স্কোয়ার, তাই না, ইন্টু কি, ডেল এল। তো কোশ্চেনে কি বলতেছে, তোমার কত দ্বিগুণ করতেছে, ব্যাস দ্বিগুণ। ব্যাস দ্বিগুণ করা যে কথা, ব্যাসার্ধ দ্বিগুণ করা কি কথা, সেম কথা। তাহলে আর এর জায়গায় কি বসাই দেবা, 2r², তাই না, 2r² বসাই দেবা, ইন্টু কত, পাই ইন্টু ডেল এল ডিভাইডেড বাই এফ এল। তাহলে দেখো তো 2r² মানে কত, 1/4 ইন্টু FL/,
পাই আর স্কোয়ার ডিল এল। তো এখান থেকে আমরা কি বলতে পারি বলতো, যদি ব্যাস দ্বিগুণ করি, ব্যাসে যদি দ্বিগুণ করি তাহলে ইয়ং মডুলাস আগের ইয়ং মডুলাসের কত হবে, 1/4 না? কিন্তু এটাকে আসলে তাই হবে? ইয়ং মডুলাস কি ছিল বলতো, একটা ধ্রুব সংখ্যা না? ইয়ং মডুলাস কি ছিল, একটা ধ্রুবক। আমাদের প্রথমেই পড়ছি না যে হুকের সূত্র কি ছিল, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তো আমরা ওইখান থেকে বলছিলাম পীড়ন এবং বিকৃতির অনুপাত একটা কি সংখ্যা, ধ্রুবক সংখ্যা, তাই না? পীড়ন এবং বিকৃতির অনুপাত কি, ধ্রুবক সংখ্যা। তো তখন আমাদের যখন ওইটা দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি, তখন সেটাকে আমরা বলবো কি ইয়ং মডুলাস বা দৈর্ঘ্য প্রসারণ সহগ। যখন আমাদের কি হবে, আয়তন বিকৃতি হবে, তখন সেটাকে বলি বাল্ক মডুলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক, তাই না? তার মানে বুঝতেছি কি আমাদের এই ইয়ং মডুলাস এটা আমাদের কি একটা ধ্রুবক সংখ্যা না? তো ধ্রুবক সংখ্যা কি চেঞ্জ হইতে পারে, পারে না। তার মানে ইয়ং মডুলাস আমাদের পদার্থের উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে, পদার্থের উপর ডিপেন্ড করে। তোমার যদি ম্যাটেরিয়াল চেঞ্জ না হয় তাহলে ইয়ং মডুলাস কখনোই চেঞ্জ হবে না। তুমি দৈর্ঘ্য ব্যাস যাই বৃদ্ধি করো না কেন, ইয়ং মডুলাসের মান চেঞ্জ হবে না। কখন চেঞ্জ হবে না, যখন আমাদের উপাদান ফিক্সড থাকবে। উপাদান চেঞ্জ হইলে ইয়ং মডুলাস চেঞ্জ হইতে পারে। লোহার ইয়ং মডুলাস যত, তামার ইয়ং মডুলাস তত হবে না। যার ইয়ং মডুলাস যত বেশি সেটা তত বেশি শক্ত বা মজবুত, কেমন সেটা তত বেশি স্থিতিস্থাপক, মনে রাখবা। তো তাহলে কি হলো, আমাদের ইয়ং মডুলাস কি আমাদের দৈর্ঘ্য পরিবর্তন বা ক্ষেত্র পরিবর্তন বা এগুলোর উপর কি ডিপেন্ড করবে, করবে না। কিসের জন্য, কারণ ইয়ং মডুলাস একটা ধ্রুবক এবং এটা জাস্ট কার উপর ডিপেন্ড করে, আমাদের উপাদানের উপর ডিপেন্ড করে। কেমন, কার উপর ডিপেন্ড করে, উপাদানের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমার যদি ম্যাটেরিয়ালটা সেম থাকে তাহলে ইয়ং মডুলাস কখনোই চেঞ্জ হবে না। তো এখানে তুমি কি করতেছো, জাস্ট তারের ব্যাস দ্বিগুণ করতেছো। তুমি কি উপাদান চেঞ্জ করছো, তারের করো নাই, তার মানে ইয়ং মডুলাস আগেও যা ছিল এখনো তা থাকবে। তাহলে কি হবে, পূর্বের সমান হবে। তো আশা করি এই প্রশ্নটা আসলে তোমরা ভুল করবে না। মনে রাখবা যে ইয়ং মডুলাস কেমন, যে মনে রাখবা কি দৈর্ঘ্য প্রসারণ সহগ বা আয়তন প্রসারণ সহগ, এগুলো কি হয়, এগুলো আমাদের কার উপর ডিপেন্ড করে, জাস্ট উপাদানের উপর ডিপেন্ড করে। উপাদান যদি চেঞ্জ হয় এগুলো চেঞ্জ হবে, উপাদান চেঞ্জ না হইলে আমাদের এই দৈর্ঘ্য প্রসারণ সহগ বা আয়তন প্রসারণ সহগ কখনোই চেঞ্জ হবে না। তাতে তুমি বল দৈর্ঘ্য বা দৈর্ঘ্য পরিবর্তনের যাই চেঞ্জ করো না কেন, এগুলো কখনোই চেঞ্জ হবে না যতক্ষণ ম্যাটেরিয়াল ফিক্সড আছে। এইটা খুব ভালো করে মনে রাখবা, ওকে? তো এই ভুলটা আশা করি কেউ করবা না, 4 গুণ হবে এইটা কেউ পরীক্ষায় দিবা না, ওকে? এই মাথা কি বলতেছে যে এসিটোনের আয়তন গুণাঙ্ক 0.092 গুণন 10⁹ প্যাসকেল হইলে এসিটোনের অসংগমতা নির্ণয় করতে বলতেছে। আমরা কি জানি অসংগমতা কি বলতো, সংগমতার বিপরীত রাশি, তাই না? তার মানে এখানে কি করবা, যে 0.92 গুণন 10⁻, কত 9, তাই না? এটা কি করবা, ক্যালকুলেশন করবা, করে যেইটা আসবে সেইটা অ্যান্সার হবে, তাই না? আসলে কি তাই না, এখানে ভুল করা যাবে না। আমরা কি জানি অসংগমতায় কি, আমাদের অসংগমতায় তো আয়তন প্রসারণ সহগ। আমরা বাল্ক মডুলাসকেই তো বলতেছি অসংগমতা, বাল্ক মডুলাসকেই তো বলি অসংগমতা, তাই না? আমরা বাল্ক মডুলাসকেই বলি কি অসংগমতা। অর্থাৎ আমরা আয়তন প্রসারণ সহগকেই বলি অসংগমতা। এইটা অনেকেই ভুল করে, মনে করে যে কি আয়তন প্রসারণ সহগ আমাদের সংগমতা, এর বিপরীত রাশি আমাদের অসংগমতা। বিষয়টা কি তাই, বিষয়টা কিন্তু এমন না। আমরা বাল্ক মডুলাস বা আয়তন প্রসারণ সহগকেই বলবো অসংগমতা, আর এর বিপরীত রাশিকে বলবো সংগমতা। তো কোশ্চেনে আমাদের বাল্ক মডুলাসের মান দেওয়াই আছে, আমরা বলতেছে অসংগমতা কত, তার মানে কি আমার ওইটার মানই চাইছে। তো বাল্ক মডুলাস সমানই তো আমরা জানি অসংগমতা, তাই না? হ্যাঁ, তো এই বাল্ক মডুলাসের মান দেওয়া আছে, অর্থাৎ আয়তন প্রসারণ সহগ দেওয়া আছে, আয়তন প্রসারণ সহগের মান যেটা সেটাই অসংগমতা। ভুল করে আবার এইটা করতে যাও না, আবার এর বিপরীতটা বের করতে যাও না। এর বিপরীতটা বের করলে কি বের হবে, সংগমতা বের হবে। এর বিপরীতটা করলে কি বের হবে, সংগমতা। আমার কোশ্চেনে কি সংগমতা চাইছে, চাই নাই, কোশ্চেনে চাইছে অসংগমতা। তার মানে অ্যান্সার কোনটা হবে, 0.92 গুণন 10⁻6 নিউটন পার মিটার স্কয়ার। দেখো পরের ম্যাথে কি বলতেছে, 10⁻³ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা তারকে 31.4 নিউটন বলে টানলে তারটির বিকৃতি কত হবে। এর ইয়ং মডুলাস দেওয়া আছে। আমরা ইয়ং মডুলাস ওয়াই সমান কি জানি বলো, ইয়ং মডুলাস আমরা জানি কি। তো ইয়ং মডুলাস সমান আমরা কি জানি বলো তো, পীড়ন বাই বিকৃতি। তার মানে উপরে F/A আর নিচে কি হয় বিকৃতি, তাই না? আমাদের এই বিকৃতির মানে বের করতে বলতেছে। তাহলে আমরা এখান থেকে বিকৃতি সমান কি লিখতে পারবো, বিকৃতি সমান লিখতে পারবো যে F/A ইন্টু কি ওয়াই, ইয়ং মডুলাস। তো সব কিছুর মান কি আছে কোশ্চেনে দেওয়া আছে, দেখো তো এফ এর মান কত, 31.4, এফ এর মান 31.4। একই ক্ষেত্রফল, তাহলে কি দেওয়া আছে বলো তো, ব্যাসার্ধ দেওয়া আছে না? তো আমরা তারের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি, পাই, পাই মানে কত 3.14, আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কি ব্যাসার্ধের উপর স্কোয়ার। তো দেখো কত দেওয়া আছে ব্যাসার্ধ, 10⁻³ এর উপর স্কোয়ার। বুঝছো, এ সমান আমরা কি জানি, পাই আর স্কোয়ার। পাই সমান 3.14, আর সমান 10⁻³ এই মানটা বসাই দিলাম।
দিয়ে স্কোয়ার ইন্টু দেখো ইয়ং মডুলাসের মান কত দেওয়া আছে 5 গুণন 10 টু দি পাওয়ার 9। এবার কি করবা ভাইয়া, এবার জাস্ট ক্যালকুলেশন করবা। কিভাবে করবা ক্যালকুলেশন দেখো তো, 10 এর পাওয়ার কিউ দেখো তো 10 টু দি পাওয়ার -3 এর উপর স্কোয়ার আছে, এর উপর স্কোয়ার করলে কত হবে 10 এর পাওয়ার -6। তো এখানে 10 এর পাওয়ার -6 আর এখানে কত আছে 10 এর পাওয়ার 9। তো 10 এর পাওয়ার -6 এর সাথে 10 এর পাওয়ার 9 যদি যোগ করি কত হবে 10 টু দি পাওয়ার 3। বুঝলা 10 টু দি পাওয়ার 3 কই থেকে আসছে 10 এর পাওয়ার 9 10 এর পাওয়ার -6 দুটো যোগ করলে 10 টু দি পাওয়ার 3। এবার আমরা কি করব দশমিকগুলা উঠাই দিব। দেখো এখানে 5 আছে, 5 কে 5 এর মতোই রাখো, নিচে কত আছে 3.14 না, 3.14 এর আমরা দশমিকটা উঠাই দিয়ে 314 লিখতে চাচ্ছি। তাহলে উপরে কত দ্বারা গুণ করতে হবে, দশমিকের পরে 2 শূন্য মানে উপরে আমাকে 100 দ্বারা গুণ করতে হবে ইনটু উপরে কি আছে দেখো তো 31.4 না, 31.4 কে আমরা দশমিক উঠাই দিয়ে 314 লিখতে চাচ্ছি। তাহলে নিচে কত দ্বারা গুণ করতে হবে, দশমিকের পরে 1 ঘর, তার মানে নিচে 10 দ্বারা গুণ করতে হবে। নিচে কত দ্বারা গুণ 10 দ্বারা গুণ। এবার কি করবে কাটাকাটি করো, 10 দ্বারা 100 কে কাটো কত 10, 5 দ্বারা 10 কে কাটো কত হবে 2, 314 দ্বারা 314 কে কাটো, তাহলে কত হচ্ছে দেখো তো উপরে 2 নিচে 10 এর পাওয়ার কিউব। তো এইটাকে যদি আমরা উপরে লিখি 2 গুণন 10 টু দি পাওয়ার -3। বুঝছো 2 গুণন 10 টু দি পাওয়ার -3 আমাদের কি অপশানে আছে, হ্যাঁ আছে, কোনটা এই নাম্বারটা হবে। দেখো পরের মাতে কি বলতেছে, যদি পি পীড়ন হয় এবং ওয়াই কোনো তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক হয় তবে প্রতি একক আয়তনের সঞ্চিত শক্তি, প্রতি একক আয়তনের সঞ্চিত শক্তি ডাব্লু সমান আমরা লিখতে পারি হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি। কি প্রতি একক আয়তনের সঞ্চিত শক্তি সমান আমরা লিখতে পারি হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি। এটা আমাদের কি, আমাদের কাজ নির্ণয়ের সূত্র বা একক আয়তনে কাজ নির্ণয় বা একক আয়তনের সঞ্চিত শক্তি নির্ণয়ের সূত্র। ডাব্লু ইকুয়াল টু হাফ ইন্টু পীড়ন গুণন বিকৃতি। ওকে, এবার কি করবা জাস্ট দেখো মান বসাই দিবা। তো ওরা কি বলে দিছে বলতো, যদি পীড়ন পি হয় অর্থাৎ পীড়নের জায়গায় পি বসাই দিবা। এবং বিকৃতি দেখো তো আমরা কি জানি, ওয়াই সমান কি জানি বলতো, ওয়াই সমান পীড়ন বাই বিকৃতি, তাই না, ওয়াই সমান পীড়ন বাই বিকৃতি। তো এইখান থেকে বিকৃতি সমান আমরা কি লিখতে পারি বলতো, বিকৃতি সমান আমরা লিখতে পারি উপরে পীড়ন নিচে কি হবে ওয়াই, তার মানে আমরা বিকৃতি সমান লিখতে পারবো পীড়ন বাই ওয়াই। তো এখানে আমাদের কি আছে বিকৃতি না, তো বিকৃতির জায়গায় আমরা কি লিখতে পারবো পীড়ন বাই ওয়াই, পীড়নের মান কত পি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো পি বাই ওয়াই। তাহলে আমাদের কি হচ্ছে দেখো তো হাফ ইন্টু পি স্কোয়ার বাই ওয়াই, এটা আমাদের কি একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় সূত্র এইটার জন্য। তাহলে আমাদের কি হাফ ইন্টু পি স্কোয়ার বাই ওয়াই অপশানে আছে, হ্যাঁ বি নাম্বারে আছে, তাহলে বি নাম্বারটা হবে অ্যান্সার। বুঝছো একক আয়তনের সঞ্চিত শক্তি নির্ণয়ের সূত্র কি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এখান থেকে বিকৃতি সমান আমরা লিখতে পারি কি দেখতেছি পীড়ন বাই ওয়াই, তো পীড়ন বাই ওয়াই বসাই দিলাম দিয়ে গুণ করলাম, করে দেখতেছি বের হচ্ছে হাফ ইন্টু পি স্কোয়ার বাই 2। দেখো এই মাতে কি বের করতে বলতেছে, কাজ নির্ণয় করতে বলতেছে। তো কাজ নির্ণয়ের আমাদের সূত্র ডাব্লিউ ইকুয়াল টু হাফ ইন্টু ওয়াই ডেল এল স্কোয়ার বাই এল। এটা আমাদের কি কাজ নির্ণয়ের সূত্র, ডাব্লিউ ইকুয়াল টু হাফ ওয়াই ডেল এল স্কোয়ার বাই এল। জাস্ট দেখো সূত্রে জাস্ট মান বসাই দেওয়া, কার কার মান দেওয়া আছে দেখো তো, কোশ্চেন আমাদের দেওয়া আছে 200 সেন্টিমিটার লম্বা, অর্থাৎ এল এর মান 200 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার বানাবা কি করতে হবে 10 টু দি পাওয়ার -2 দ্বারা গুণ। এবং কি বলে দিচ্ছে কোশ্চেন আমার 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ, অর্থাৎ এ এর মান দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার। তো মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে বানাইতে কি করতে হয় 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করতে হয়, এটা আমরা দেখছি তাই না। হ্যাঁ, এবার আর কি দেওয়া আছে কোশ্চেনে, যে তারের দৈর্ঘ্য 1 মিলিমিটার বৃদ্ধি করতে কি করবা, দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি করবা 1 মিলিমিটার, তাই না। ডেল এল এর মান কত, তাহলে ডেল এল সমান কত লিখতে পারবো 1 মিলিমিটার, 1 মিলিমিটার মানে কত 10 টু দি পাওয়ার -2 মিটার। এবং আর কিসের মান দেওয়া আছে দেখো তো, ইয়ং এর গুণাঙ্ক y সমান কত 2 গুণন 10 টু দি পাওয়ার 11। এবার জাস্ট কি করবা মান বসাই দিবা, দেখো বসাই দাও হাফ ইন্টু ওয়াই, ওয়াই এর মান কত 2 গুণন 10 টু দি পাওয়ার 11 ইন্টু এ এর মান কত দেখো তো আমাদের 10 টু দি পাওয়ার -6 ইন্টু দেখো তো ডেল এল এর উপর স্কোয়ার, ডেল এল এর মান কত আমাদের 10 টু দি পাওয়ার -2 এর উপর স্কোয়ার লাগাই দাও, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই আমাদের এল, এল এর মান কত 200 গুণন 10 টু দি পাওয়ার -2। বুঝছো যা মান দেওয়া আছে এগুলো সব বসাই দিলাম। তো এত বড় ক্যালকুলেশন দেখে আবার ভয় পাইও না, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেখো খুব সহজে আমরা করব 2 2 কাটো, এরপরে কি করবা পাওয়ার যোগ বিয়োগ করবা। তো পাওয়ার যোগ বিয়োগ করো, তো এখানে কত আছে 10 এর পাওয়ার 11, এখানে 10 এর পাওয়ার কত -6, 10 এর পাওয়ার -2 এর উপর স্কোয়ার করলে কত হবে 10 এর পাওয়ার -4, তার মানে এটা সমান দেখতে পারি 10 এর পাওয়ার -4। তো দেখো জাস্ট ক্যালকুলেশন করো কত 10 এর পাওয়ার 11
-6 - 4, ঠিক আছে, উপরে এটা আছে, নিচে কত আসছে 200 গুণন 10⁻²। এবার কি করবা, দেখো উপরে কত হয় 11 থেকে যদি 10 বাদ দাও কত হবে 10⁻1, উপরে থাকে 10⁻1, নিচে কত আছে দেখো তো 200 গুণন 10 কত -2। এবার -2কে যদি উপরে নিয়ে যাও তাহলে কত হবে, উপরে 10⁻³ হবে, দেখো উপরে কত হবে 10⁻³ আর নিচে কত আছে 200। বুঝলা কি করলাম, এই 10⁻² কি আছে, ভাগ আছে না, ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়, তো 1 থেকে -2 বিয়োগ করলে কত হবে +3, তাহলে উপরে 10⁻³ নিচে কত 200। 10⁻³ মানে কত বলো তো 1000 ডিভাইডেড বাই 200, 200 দ্বারা 1000কে ভাগ দাও কত হবে 5, অ্যান্সার কত হবে আমাদের 5 জুল। কোন বন্ধনটি বেশি শক্তিশালী হয়, কোন বন্ধনটা বেশি শক্তিশালী, তো মনে রাখবা সবচেয়ে শক্তিশালী বন্ধন আয়নিক বন্ধন, সবচেয়ে শক্তিশালী বন্ধন কোনটা আয়নিক, আর সবচেয়ে দুর্বল বন্ধন কোনটা ভ্যান ডার ওয়ালস বন্ধন। এটা তোমাদের পরীক্ষায় অনেক সময় আসতে পারে, সবচেয়ে দুর্বল বন্ধন ভ্যান ডার ওয়ালস, সবচেয়ে শক্তিশালী বন্ধন আয়নিক বন্ধন। এই ক্লাসটা মূলত আমাদের এই শর্ট সিলেবাসের উপরই থাকবে, তোমাদের শর্ট সিলেবাস এই অধ্যায় এইটুকুই আছে, তোমরা জানো এই অধ্যায় আংশিক আছে তোমাদের, তোমাদের তরলের সান্দ্রতা তোমাদের শর্ট সিলেবাসে নাই, এই জন্য তো আমি তোমাদের ওই তরলের সান্দ্রতা এই লেকচারে করাবো না। তোমাদের যেহেতু শর্ট সিলেবাস এবং জিএসটি আর ইউ এগ্রি সব জায়গাতে তোমাদের শর্ট সিলেবাসেই প্রশ্ন হবে, এই জন্য এই লেকচারটা আমরা শর্ট সিলেবাসে কভার করব, অর্থাৎ সান্দ্রতার আগ পর্যন্ত তোমাদের শর্ট সিলেবাসে যা ছিল তোমাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত খুব সুন্দর করে থিওরি ক্যালকুলেশন সহ করাই দিচ্ছি। এখন তোমার কাজ ভাইয়া যা পড়াইছে সেটার একটা পারলে শর্ট নোট তৈরি করবা, করে তোমার যে প্রশ্ন ব্যাংকটা আছে প্রশ্ন ব্যাংক খুব সুন্দর করে সলভ করবা, তাহলেই হবে। আর এই ক্লাসটা তোমার কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবা। আসসালামু আলাইকুম।